এক সমুদ্র প্রেম। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 15তম অংশ। সকাল 10টা। সবে সবে বাইরে নরম রোদের ছটা নেমেছে। কুমড়ো ফালির মতো দৃশ্যায়ন, সূর্যটা শান্ত, সোনালি, চকমকে প্রকৃতির এই সময়টায়। শিকদার বাড়ির খাবার টেবিল সম্পূর্ণ নিস্তব্ধ, নীরব। এতগুলো মানুষ, অথচ একটুও শব্দ নেই কারো। কয়েক পল মূর্তি বনে রইল এক একজন। দুচোখ ছাপানো রাজ্যের বিস্ময় নিয়ে দেখে গেল আমজাদের হাস্যোজ্জ্বল মুখবিবর। বিলম্ব হয় তাদের ধাতস্থ হতে। আনিস সবেগে বললেন, পিউ তো এখনো ছোট ভাইজান। মাত্র ইন্টার দিল, ভার্সিটিতে ওঠার আগেই বিয়ে দিয়ে দেবে। তাল মেলালেন গৃহিণীরা। মিনা চিন্তিত কণ্ঠে বললেন, আপনি হঠাৎ করে ওর বিয়ে নিয়ে পড়লেন কেন? এই সবে সবে একটা মেয়ের বিয়ে দিলাম, 2-3 বছর যাক, তারপর না হয়। রুবায়দা বললেন, পিউ তো এখনো সংসারের কিছুই বোঝে না ভাইজান। ওর কি সেই ম্যাচিউরিটি এসেছে বলুন তো? আমজাদ কপাল কোঁচকালেন। আরে, তোমরা এমনভাবে বলছো যেন আমি এক্ষুনি মেয়েটাকে তুলে দিচ্ছি। ওনারা শুধু দেখতে আসবেন। পছন্দ হলে কথা পাকাপোক্ত হবে। দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যায় না। তাছাড়া বিয়ের পরেও পড়াশোনা করা যায়। রুবা, তুমি বিয়ের পরে পড়নি? সুমনা পড়েনি? পুষ্প পড়বে না? তাহলে পিউও পড়বে। আফতাব তীক্ষ্ণ, প্রখর চাউনিতে ধূসরকে দেখছেন। রক্তাভ হয়ে উঠছে ওর অক্ষিকোটর। ক্রমে ফুঁসছে চোখা নাক। ঝড়ের পূর্বাভাস ছেলের চেহারা দেখেই বুঝে নিলেন তিনি। পিউ মাত্রাতিরিক্ত হোঁচট খেয়েছে। যাকে বলে অদৃশ্যভাবে মুখ থুবড়ে পড়েছে ধাক্কায়। কাশি সামলে বাবার দিক প্রকট আখিতে চাইল সে। রুদ্ধশ্বাসে বলল, আব্বু, আব্বু, আমি এখন বিয়ে করব না। আমজাদ মোলায়েম কণ্ঠে বললেন, কেন করবে না মা? তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। আজ শুধু দেখে যাবে, কথাবার্তা হবে। বিয়ে হতে বহু দেরি। পিউয়ের জিভ ঠেলে বের হতে চাইছে। আমি ধূসর ভাইকে ভালোবাসি। কিন্তু কি মুসিবত! পারছে না কেন? সব এমন করে কাঁপছে কেন ওর? যেন সমস্ত দুনিয়াটা ঘুরছে। সে আপ্রাণ চেষ্টা চালালো নিজেকে একটু সাহসী করার। বিন্দুমাত্র পারল না। প্রতিটাবার কেমন অলক ব্যর্থতা শক্ত হস্তে মুখ, গলবিল শুদ্ধ চেপে রাখল। বিবেক, লজ্জা, কুণ্ঠা জ্ঞান দিল চেঁচিয়ে। এত এত গুরুজনের সামনে কি করে বলবি ওসব? পিউ আহত মন নিয়ে বসে রয়। আজ যেন কানায় কানায় উপলব্ধি করল সেদিন পুষ্পর পরিস্থিতিটুকু। আবিষ্কার করল, না, একটা মেয়ের জন্যে এর চাইতে কঠিন, অসহজ সময় দুটি হয় না। তারপর অসহায় চোখে চাইল ধূসরের পানে। কেন চুপ করে আছেন তিনি? কিছুই কি বলবেন না? উত্তর হিসেবে শূন্য, রিক্ত হল পিউ। স্টিলের মতন শক্ত হয়ে বসে থাকা ধূসর ভাইকে দেখে ব্যথায় টনটন করে ওঠে বুক। নিহত মনে ভাবে, ওনার হয়তো বলার কিছু নেই। আনিস শুধালেন, ছেলে কি করে ভাইজান? সিভিল ইঞ্জিনিয়ার। ঢাকায় 2টো বাড়ি আছে। আমার বন্ধু মুশফিক, ওনার থেকেই খোঁজ পাওয়া। এত চমৎকার ব্যবহার, কথা বললে বুঝবে। আবার ছেলে দেখতেও বেশ ভালো। তাই ভাবলাম এমন দারুণ সম্বন্ধ হাতছাড়া করে কী লাভ। বলার সময় আমজাদের অভিব্যক্তি ছিল রমরমে। যেন ভীষণ খুশিতে আপ্লুত তিনি। তাই বলে এত ছোট মেয়ে ভাইজান। তিনি বললেন, তোমরা এমন করে কেন ভাবছ সুমনা? আমি তো আজই বিয়ে দিচ্ছি না। মিনা মুখ শুকনো করে বললেন, তবুও হঠাৎ করে এভাবে হয় না কি? আর আপনি তো আমাকেও একবার কিছু জানালেন না। তোমাকে পাই কোথায়? সারাক্ষণই তো থাকো রান্নাঘরে। দণ্ড কথা বলার, আলোচনা করার সময় দাও। আর আমি ভেবেছিলাম কথাটা সবাইকে একসাথে জানাব, চমকে দেব তোমাদের। তাই সবার সামনে বলেছি। আমার ওনাদের সাথে কথা বলা শেষ, এখন পিউকে পছন্দ করলেই সব এগোবে। আফতাব দীর্ঘশ্বাস ফেললেন। এখানে ওনার বলার কিছু নেই। বাকিরা পরাস্ত নেত্রে একে অন্যকে দেখলেন।
আমজাদ শিকদার কথা দিয়ে এসেছেন যখন, বাকবিতণ্ডার কোনো ফাঁকফোকরই রইল না। আমজাদ পাথর বনে থাকা ধূসরকে বললেন, তাহলে বিকেলে চলে এসো ধূসর। তুমি বাড়ির বড় ছেলে, পিউয়ের বড় ভাই, তোমার থাকা জরুরি। ভদ্রলোকের খাওয়া শেষ ততক্ষণে। টিস্যুতে মুখ মুছতে মুছতে সিঁড়ির দিক পা বাড়ালেন। তক্ষুনি শোনা গেল একটি তেজি, দগদগে স্থূল স্বর। থেমে থেমে বলছে, কোনো পাত্রপক্ষ আসবে না। আমজাদ থেমে গেলেন। পিছন ফিরলেন সহসা। নিশ্চিত হতে শুধালেন, কি বললে? পুষ্প ভীত নজরে ইকবালের দিক তাকায়। তার দৃষ্টিতেও শঙ্কা স্পষ্ট। পুষ্প চাপা কণ্ঠে বলল, এবার যে কি হবে? সে বিড়বিড় করল, কুরুক্ষেত্র বাঁধবে। ধূসর উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। এই বাড়িতে পিউকে দেখার জন্যে কেউ আসবে না। যদি আসে, সে চৌকাঠে পা রাখলেও শিকদার ধূসর মাহতাব সেই পা ভেঙে ধরিয়ে দেবে হাতে। তার বরফছুরির মতো শীতল চাউনি, পাথরের মতো কঠোর চিবুক আর পর্বতের ন্যায় শটান দেহের সঙ্গে ভেসে এল নিখাদ কণ্ঠ, যা একটু হলেও থমকে রাখল শিকদার বাড়ির সকলকে। এক রাশ বেগতিক থমথমে হাওয়া এসে ছুঁয়ে গেল তাদের। সাদিফ একবার পিউকে দেখছে, একবার ধূসরকে। আগত পরিস্থিতি অনুমান করে ঘাবড়ে আছে সে। আমজাদ আশ্চর্য বনে বললেন, মানে, কি অভদ্রের মতো কথাবার্তা এসব? আমার গেস্ট আসবে, আর তাদের সঙ্গে তুমি এরকম আচরণ করবে? মানেটা কি এসবের? ধূসর স্পষ্ট বলল, আপনার গেস্ট একজন কেন, 100 জন আসুক, তাতে আমার যায় আসে না। কিন্তু ওই যে বললাম, পিউ ঘটিত কেউ আসবে না। না মানে, না। আমজাদ ফুঁসে উঠলেন অমনি। উঁচু হল কণ্ঠ। চুপ করে বসে থাকা আফতাবকে বললেন, আফতাব, শুনছ তোমার ছেলের কথা? দেখছ ওর বেয়াদবি? আমার মুখের ওপর কথা বলছে সে। আফতাব অথই জলে পড়ে হাঁপিয়ে যাওয়ার ন্যায় তাকালেন। নরম গলায় বোঝাতে গেলেন, ভাইজান, পিউ ছোট তাই হয়তো ও। ধূসর মাঝপথে কথা টেনে নিয়ে বলল, পিউ ছোট হলেও বিয়ে হবে না। বড় হলেও না। মোট কথা ওর বিয়ে অন্য কোথাও হবে না। আমজাদ হতবাক হয়ে বললেন, কেন হবে না? কিসের জন্যে? আর হবে না হবে সেই সিদ্ধান্ত তুমি নেবে? আমি ওর বাবা, আমি যা বলবো তাই হবে। ধূসর মুখের ওপর বলল, হবে না বড় আব্বু। এই একটা ব্যাপারে আপনার কোনো কিছুই শোনা হবে না। থামল সে। একবার পিউয়ের কাঠ, আতঙ্কিত, রক্তিম ফর্সা চেহারার দিক চাইল। ফের আমজাদের দিক চেয়ে প্রতাপ সমেত ঘোষণা করল, শুধু আপনি না, বাড়ির সবাইকে বলছি, পিউয়ের বিয়ে আমার সাথে হবে। এই পৃথিবীতে ও যদি কারো বউ হয়, সেটা হবে শুধুমাত্র এই শিকদার ধূসর মাহতাবের বউ। সবকিছু স্তব্ধ হয়ে পড়ল তৎক্ষণাৎ। পিউয়ের মেরুদণ্ড সোজা হয়ে গেল নিমিষে। চমকে, থমকে যাওয়ার তোপে শিরদাঁড়া বেয়ে তরতর করে বেয়ে চলল হিম হিম প্রবাহ। হতচকিত হয়ে খাওয়া রেখে দাঁড়িয়ে পড়ল সকলে। আফতাব আতকে ওঠার মতন চাইলেন ছেলের দিক, পরপর ভাইয়ের দিকে। আমজাদ বাক্রহিত, ভাষাহীন, নির্বিকার দাঁড়িয়ে। দুটো বিকট অক্ষিপট অটল, স্থির। মিনা, রুবা দৃঢ়ীভূত নজরে একে অপরকে দেখলেন। শুধুমাত্র পুষ্প আর ইকবাল তটস্থ। আগত পরিস্থিতি ভেবেই মস্তিষ্কের দুপাশের শিরা দাপাচ্ছে ওদের। আমজাদ হতবিহব্বল। কি বললে তুমি? ধূসরের লহস্বর। যা বলেছি আপনি শুনেছেন। সবাই শুনেছে। পিউয়ের ছোট্ট শরীর গুটিয়ে গিয়েছে। ত্রাসে ধরফর করছে বক্ষপট। ঠকঠক করে কাঁপছে হাত পা। টের পাচ্ছে পিঠ বেয়ে রেখার মতো নেমে যাওয়া ঘামের ধারা। আমজাদ এগিয়ে এলেন। রুষ্ট কণ্ঠে বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছ? কি বলছো বুঝতে পারছ নিজে? পিউ তোমার বউ হবে? এমন আজগুবি স্বপ্ন কবে থেকে দেখা শুরু করেছ? ধূসর সোজাসুজি বলে দিল, যবে থেকে আপনার মেয়ে আমায় ভালোবাসে। আমজাদ হতচেতন হয়ে পিউয়ের দিক ফিরলেন। ঘটনার আগামাথা না জানা প্রত্যেকেই তাই। এতগুলো শশব্যস্ত,
বিদ্যুৎ বেগী চাউনি দেখে পিউয়ের শরীর সম্ভ্রমে অবশ হয়ে গেল। আমজাদ হা করবেন, এর আগেই ধূসর সদর্পে প্রশ্ন ছুড়ল। আমাকে ভালোবাসিস পিউ? পিউয়ের বক্ষস্থল ধক করে ওঠে। নিচু হওয়া চক্ষুদয়ে কোটর ভর্তি টলমলে জল নিয়ে মুখ তুলল সে। চোখাচোখি হল দুজনের। গভীর, কোমল, বেকুল দুটো চোখ হৃদয় ভেঙে আনল সহসা। ভীষণ সাহসে নড়ে উঠল ছোট্ট খাট্ট দেহ। সবার সম্মুখে নিম্নাস্থ চেপে মাথা নামিয়ে ওপর নিচ ঝাঁকাল পিউ। হ্যাঁ বাসেই তো, নিজের থেকেও বেশি ভালোবাসে। জবাব পেয়ে ধূসর চোখ বুজে নেয়। প্রশস্ত বুক ওঠানামা করে, যেন ধরে রাখা নিঃশ্বাসটুকু এতক্ষণে ছাড়ল। মিনা চমকে মুখ চেপে ধরলেন। অবাক লোচনে চাইলেন রুবায়দার দিকে। ভদ্রমহিলা ঢোক গিলছেন। বারবার দেখছেন নিঃসহায়ের মতন বসে থাকা স্বামীকে। আমজাদ তখনও স্তম্ভিত। হুঁশ ফিরল ধূসরের কণ্ঠে। পেয়েছেন উত্তর? তিনি চোয়াল শক্ত করলেন অমনি। হনহন করে এগিয়ে এলেন মেয়ের দিক। ছ্যাতো করে উঠল পিউয়ের বক্ষস্থল। গতবার বোনের হয়ে কথা বলায় এক প্রকাণ্ড চর খেয়েছিল, এবার তো বাবা মেরাই ফেলবেন ওকে। সে পালানোর জন্যে কোনো রকম দাঁড়াতেও পারল না। আমজাদ সাবেগে এসেই কোনই চেপে ধরলেন ওর। ধমকে বললেন, এই বেয়াদব মেয়ে, কোন সাহসে এসব উচ্চারণ করো তুমি? ভদ্রতা সভ্যতা সব ওর সাথে মিশে খেয়ে ফেলেছ? ভালোবাসার কি বোঝো তুমি? বয়স কত তোমার? এমন বজ্রকণ্ঠ আর বাবার ক্রুদ্ধ চাউনিতে পিউ ভয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। চোখের দিক তাকানোর সাহস কুলাল না। নাকটা ফুলে উঠল কান্নার দমকে। ভেজা স্বরে আস্তে করে বলল, আমি মিথ্যে বলিনি আব্বু, আমি সত্যিই ওনাকে। আমজাদ শিকদার থরথর করলেন উষ্মায়ে। ক্ষিপ্রবেগে হাত ওঠালেন মারতে। অথচ এবারেও বাদ সাধল ধূসর। তৎপর পিউকে টেনে আনল নিজের নিকট। সবার সামনে ওকে বুকের মধ্যে আগলে ধরে চাচার চোখের দিক চাইল, যার প্রতিটি পড়তে জেদ, নির্ভয়ের উজ্জ্বল এক মক্রিয়মান প্রভা। বিঘ্ন ঘটায় আমজাদ খেপে গেলেন আরও। আফতাবকে বললেন, আফতাব, দেখছ তোমার ছেলের স্পর্ধা? আফতাব কুল হারা নাবিক। কি করবেন, কি বলবেন, কাকে সামলাবেন নিজেই জানেন না। তবে পুষ্প মুখ খুলল এবার। বিনয়ী কণ্ঠে বলল, আব্বু তুমি এত রেগে যাচ্ছ কেন? ভাইয়া আর পিউ দুজনকে ভালোবাসলে এতে তো খারাপ কিছু নেই। যখন আমার আর সাদিফ ভাইয়ের বিয়ের কথা উঠেছিল তখন তো তোমরা এক পায়ে রাজি হয়ে গিয়েছিলে। তাহলে এখন কি সমস্যা? সাদিফ ও মাথা দোলাল। সহমত সে, তবে মুখে টাটু শব্দ করল না। আমজাদ রক্তিম চোখে চাইলেন। সমস্যা আছে, আলবাত আছে। সাদিফ আর ও এক হল? ধূসর চোখ সরু করে বলল, বেশ বলুন তবে। পিউকে আমার হাতে তুলে দিলে কি সমস্যা? সব বুঝেও ছেলের নাটকে আফতাব খেয়েই হারালেন মেজাজের। টেনে টেনে বললেন, সমস্যা হলো তুমি তো খুব ভালো ছেলে তাই না? তোমার মতো শান্তশিষ্ট মানুষ কয়জন আছে এই তল্লাটে? ওই জন্যেই তো ভাইজান মেয়ে দিতে এত ভাবছেন। বাবার খোঁচানো কথার জবাব এলো তৎক্ষণাৎ। আমি যাই হই, যেমনই হই, পিউ আমাকে এভাবেই চায়। আর আমি এমন থেকেই ওকে ভালো রাখব। আমজাদ দুই ভ্রু উঁচিয়ে বললেন, তাই? তা কিসের ভিত্তিতে বলছো এই কথা? কোন যুক্তিই বা দিচ্ছ? তোমার আরেকটা পেশা যে রাজনীতি, সেটা ভুলে গিয়েছ? যেখানে মারামারি কাটাকাটি হয়, জীবনের কোনো ঠিক ঠিকানা থাকে না, সেখানে কোন আক্কেলে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব? জীবনের ঠিক আমাদের কারোর নেই। কোথাও নেই, মরলে অফিসের এসি কেবিনে বসেও মরতে পারি। এই যুক্তি আপনাকে পুষ্প আর ইকবালের সময় আমি দিয়েছি। তাই নতুন করে কিচ্ছু বলতে চাই না। আপনি আমার একটা কথা শুনে রাখুন বড় আব্বু। থামল সে। পিউয়ের দিক তাকাল। ওর কাঁধে রাখা হাতটা আরেকটু সুদৃঢ় করে মিশিয়ে ধরল বক্ষে। প্রচণ্ড অধিকারবোধ মিশিয়ে দাপুটে কণ্ঠে বলল, পিউ আমারই থাকবে।
আপনার কেন? আল্লাহ না চাইলে কারোর সাধ্য নেই ধূসরের থেকে তার ভালোবাসাকে কেড়ে নেওয়ার। ইকবাল হাততালি দিতে গিয়েও থেমে গেল। মাথা নাচিয়ে বিড়বিড় করল, সাবাস ব্যাটা। পিউ বিমুর নয়নে ধূসরের দিকে চায়। এই প্রথম ভালোবাসা শব্দটি ওই মুখে শুনল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে দাঁড়াল। প্রখর প্রখর অনুভূতি কামড়ে ধরল তনুমন। কালো বর্তমান রুদ্ধ করে স্তব্ধ আকাশে ঝিলিক দিয়ে উঠল এক নির্মল, বিশুদ্ধ দ্যুতি। হৃদয়পটের আনাচে কানাচে দোলখেল করকরে সজীব বসন্তের দোলনাটা। সব ভুলে চোখ জুড়ানো আলো নিয়ে মানুষটার নিরেট চিবুক দেখে গেল সে। সাদিফ বিস্ময়াভিভূত। পলকও পড়ছে না। ধূসরের এই আমূল সাহসিকতার ভারে তার মেরুদণ্ডহীন সত্তাটা কেমন নড়েচড়ে বসল। নত মাথাটা তুলতে চাইল গতিতে। সবটা যেন চোখে আঙুল দিয়ে দেখাল। ভালোবাসলে নিজের মানুষকে এইভাবে আঁকড়ে রাখতে হয় সাদিফ। জাহির করে বলার ক্ষমতা থাকতে হয়। তুই তো সেটা পারিসনি। তাহলে কোন আশায়, কিসের আশায় কাউকে ভালোবেসে নিজের করার স্বপ্ন দেখেছিলি? সাদিফ মেঝের দিক চেয়ে হাসল। ভীষণ, সামান্য সূক্ষ্ম হাসি। দুপাশে মাথা নাড়ল তারপর। না, আজ সে শতভাগ নিশ্চিত, পিউ একদম সঠিক মানুষকে বেছে নিয়েছে ওর জীবনে। ভালোবাসা টিকিয়ে রাখার এতটা আধিপত্য ওর কশ্চিনকালেও কি হতো? তবে আজ সে শিখল, হ্যাঁ ধূসরের থেকে শিখল। ভালোবাসলে বুকে সাহস রাখার নমুনা সচক্ষে দেখল। কৃতজ্ঞ রইল সে। খুব কৃতজ্ঞ। আমজাদ কিছুক্ষণ বিহ্বল হয়ে দেখে গেলেন ওদের। আনিস খুশখুশ করছেন। চেয়েও পারছেন না ভাইয়ের মুখের ওপর জবাব দিতে। ধূসর, পিউকে বিয়ে করলে সব দিক থেকেই তো ভালো। তাহলে ভাইজান এমন করছেন কেন? রাজনীতি কি আর কেউ করে না? মিনা হাসফাস করছেন। অথচ একটুখানি সুযোগ মিলছে না কিছু বলার। স্বামী নামক এই লোকটাকে মাঝেমধ্যেই তিনি বুঝে উঠতে পারেননি। এই যে, আজকেও পারছেন না। সেদিন সম্মেলন থেকে বাড়ি ফিরে কত প্রশংসা করলেন রাজনীতির। ধূসরের প্রশংসা তো আড়ালে প্রতিপ্রহর করে। তাহলে সেই ছেলের হাতে মেয়েকে দিলে সমস্যাটা কোথায়? ওর মতো এতটা আগলে কে রাখবে তার এই বাদর মেয়েকে? দুটোকে পাশাপাশি কি সুন্দর লাগছে না? মিনার চোখ মুদে আসে মুগ্ধতায়। পরপর হতাশ শ্বাস ফেললেন। আমজাদকে কিভাবে বোঝাবেন এখন? বোঝালেও শুনবেন না। ওনার মতে, সে একাই বুদ্ধিমান এই দেশে। ইকবাল একটু নড়েচড়ে দাঁড়াল। মিনমিন করে বলল, ইয়ে আঙ্কেল, বলছিলাম যে, আমি একটা কথা বলবো? আমজাদ চুপ। না অনুমতি দিলেন, না নিষেধ করলেন। ইকবাল নিজেই বলল, পিউকে ধূসরের সাথে বিয়ে দিলে লাভ ছাড়া কিন্তু লস আমি দেখছি না। না মানে, পুষ্পকে নিয়ে যাওয়ার সময় আপনারা এত কাঁদছিলেন। আন্টি জ্ঞান হারালেন, আপনি ভেঙে পড়লেন। পিউ ধূসরের বিয়েতে কিন্তু এরকম কিচ্ছু হওয়ার কোনো চান্স নেই। কারণ পিউ তো এই বাসাতেই থাকবে, এমনকি আপনারা নাতিনাতনি নিয়ে একসাথে থাকতে পারবেন। বেয়াই বাড়ি মিষ্টি নিয়ে যাওয়ার ভেজাল নেই, টাকাও বেঁচে যাবে। বরযাত্রী থাকবে না, গাদা গাদা লোকদের খাওয়াতে হবে না। এক্সট্রা অতিথির কোনো প্যারাই নেই। সব দিক থেকেই কিন্তু বিষয়টা ভালো হচ্ছে। কি বলো মাইলা? পুষ্প। পুষ্প মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ তাই তো। রুবায়দা গুটি গুটি পায়ে এসে আফতাবের পাশে দাঁড়ালেন। সবার কান এড়িয়ে ফিসফিস করে বললেন, তুমি চুপ করে আছো কেন? তিনি স্ত্রীর দিক চাইলেন, ভ্রু কুঁচকে বললেন, তো কি করতে বলছো? কি করবে মানে? ধূসরের কথা শুনছ না? ও যখন ঠিক করেছে পিউকে বিয়ে করবে, তখন করবেই। তুমি একটু ভাইজানকে বোঝাও না। মাথা গেছে তোমার? আমি পারবো না। তাহলে আমি বলি? আফতাব চোখ রাঙালেন না। চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমজাদ মোটা কণ্ঠে শুধালেন, এটাই তোমার শেষ কথা? বিলম্বহীন জবাব, হ্যাঁ। যদি আমি না মানি? কি করবে? পালিয়ে বিয়ে করবে? ও, পুষ্পর বিয়ের সময় আমাকে হুমকি দিয়েছিলে না? কাজী অফিসে নিয়ে বিয়ে দেওয়ার? সেটাই প্রয়োগ করবে এখন, এই তো।
ধূসর একপেশে হাসল। ঠান্ডা গলায় বলল, না, শিকদার ধূসর মাহতাব কাপুরুষ নয়। বিয়ে করলে লুকিয়ে নয়, সবার সামনেই করব। আমজাদ তাজ্জব বনে বললেন, তোমাদের সম্পর্ক নিয়ে আমার অমত আছে জেনেও? ধূসর সাফ সাফ জবাব দেয়, হ্যাঁ, যদি পিউ আমায় না চাইত আমি কোনো দিন টু শব্দও করতাম না। কিন্তু যেখানে ও আমায় চায় আর আমি ওকে, সেখানে আমি তো নড়ব না বড় আব্বু। আমার সিদ্ধান্তের নড়চড় এমনিতেই হয় না। যেখানে বন্ধু আর বোনের ব্যাপারে আমি এগ্রেসিভ, সেখানে নিজের ভালোবাসা পেতে কতদূর যেতে পারি আপনার ধারণাও নেই। আমজাদ হাসলেন, বিদ্রূপের বক্র হাসি। বললেন, পিউয়ের ব্রেইন যে তুমি কতটা সুন্দরভাবে ওয়াশ করেছ আমি বুঝতে পারছি। বেশ, তোমরা যখন এতটা ভেবে ফেলেছ নিজেদের নিয়ে, তাহলে আমিও আমার শেষ সিদ্ধান্ত জানিয়ে দেই। সবার হৃদস্পন্দন দুরু দুরু কম্পনে থিতিয়ে এল। পিউয়ের শীর্ণ বুক কাঁপছে। দুশ্চিন্তায় মাথা চুবিয়ে ভাবছে, আব্বু আবার ত্যায্য করে দেবেন না তো আমাকে? আফতাব ভীরু কণ্ঠে শুধালেন, কি সিদ্ধান্ত ভাইজান? আমজাদ কঠিন কণ্ঠে বললেন, যেভাবে এই পরিবার এত বছর ধরে আমি সযত্নে জুড়ে রেখেছিলাম, আজ সময় এসেছে সেটা ভাঙার। সকলের চেহারা ফ্যাকাশে হয়ে এল। আতকে উঠল একরকম। ধূসর স্তব্ধ হয়ে বলল, আমাদের জন্যে পরিবার কেন ভাঙবে? আমজাদ হাত উঁচিয়ে বললেন, তোমার সাথে কথা বলছি না আমি। পরপর সোজা আফতাবের দিক চাইলেন তিনি। বললেন, তাহলে কথাটা সবার সামনেই বলছি আফতাব। এরপর কণ্ঠ খানিক উঁচু করে বললেন, তোমাকে বেয়াই বানাতে আমার কোনো অসুবিধে নেই। আফতাব হেসে ফেললেন। বাচ্চাদের মতন ফিকফিকে ঝরঝরে হাসিটা দাঁতের ফাঁক গলে উকি দিল। তাল মেলালেন আমজাদ। সময়ে সময়ে হুহা করে হাসিতে মেতে উঠলেন দুই ভাই। অথচ ভ্যাবাচেকা খেয়ে গেল বাকিরা। ধূসরের কপালে ভাঁজ পড়ল। ঘটনা মাথার ওপর দিয়ে যাচ্ছে সবার। এক একজন শুধু বিভ্রান্ত নজরে অপরজনকে দেখছে। হাসতে হাসতে আমজাদ, আফতাব দুজনের দিক এগিয়ে গেলেন। কোলাকুলিটাও চট করে সেরে ফেললেন। আফতাব হৃষ্টচিত্তে বললেন, কি ভাইজান, বলেছিলাম না? বললেই মানব কেন? প্রমাণ নেব না? সকলে তখনও বোকার মতো মুখ দেখাদেখি করছে। দুজনের হঠাৎ, বিশেষ করে আমজাদ শিকদারের আকস্মিক এই আমূল পরিবর্তন সবটা গুলিয়ে দিচ্ছে তাদের। মিনা বেগম কিচ্ছু বুঝতে না পেরে টুপটাপ পাতা ফেলছেন চোখের। সুমনা জিজ্ঞেস করেই বসলেন, ভাইজান, মানে কি এসবের? আমাদের একটু বোঝাবেন? শেষ গুটি চেকমেট দিতেই আমজাদ চসূচক শব্দ করে বললেন, এই যা, জিতে গেলে? আফতাব ঠোঁট উল্টে বললেন, আপনি ইচ্ছে করে হেরেছেন ভাইজান। আমজাদ হেসে উঠলেন। সমাপ্তি খেলার কোট গোছাতে গোছাতে বললেন, এমন কেন মনে হলো তোমার? আমি জানি না, কিন্তু এই দান আপনার জেতার কথা। হুমমম, চিন্তার বিষয়। এই যে আমি হারলাম আর তুমি জিতলে, এর একটা কারণ আছে জানো? আফতাবের এত ভনিতা একটুও ভালো লাগছে না এখন। মাথার মধ্যে চিন্তা, উত্তেজনা দপদপ করলে ভালো লাগে কারো? সে নরম তবে অধৈর্য কণ্ঠে বলল, ভাইজান, ভাইজান, আমি একটা জরুরি কথা বলতে এলাম, আর আপনি সেই তখন থেকে। আমজাদ এবারেও হাসলেন। মাথা দুলিয়ে বললেন, জানি তো কি বলবে। আফতাব দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তার ভাইজানের ধারণাও নেই সে কি বলতে চাইছে। থাকলে এমন হাসতে পারত না নিশ্চয়ই। আন্দাজে কি ঢিল মারছে, কোথায় মারছে কে জানে। আমজাদ হঠাৎ হাসি থামালেন। গুরুতর মুখভঙ্গিতে চাইলেন ভাইয়ের দিক। তার নিরাশ, মলিন চেহারা দেখে ভ্রু গুটিয়ে শুধালেন, বেয়াই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছ, তাই তো? বৈদ্যুতিক শক লাগলে যেমন ঝটকা খায় মানুষ, ঠিক তেমন ঝাঁকুনি দিয়ে তাকালেন আফতাব। তার গোল গোল চোখ আরও গোলাকার হয়ে আসে। ঠোঁট দুটো ভাগ হয়ে চলে যায় সমুদ্রের এপার ওপার। শ্বাসরুদ্ধ কণ্ঠে বললেন, আপনি কি করে জানলেন?
সেসব পরের কথা, কিন্তু আমি যদি বলি। আফতাব পুরোটা শোনার ধৈর্য পেলেন না। ভীতু বুক আরও শঙ্কিত হল ভাইয়ের, কিন্তু শুনেই ধরফর করে ওনার হাঁটু আকড়ে বললেন, ভাইজান, ভাইজান দোহাই আপনার, অমত করবেন না। আমার ছেলের মেজাজ বেশি, মাথাটাও গরম, কিন্তু ওর মনটা ভালো। যাকে ভালোবাসে ভেতর থেকে বাসে। পিউকে ও খারাপ রাখবে না। আপনি আপনি না বললে আমি মরে যাব ভাইজান। আমার ছেলের খুশি শেষ হয়ে যাবে। আফতাবের চোখ চিকচিক করছে। এক্ষুনি অশ্রু নামল বলে। অথচ আমজাদ বিদ্বিষ্ট হয়ে বললেন, আহ, বাচ্চাদের মতো করছো কেন আফতাব? আমি কখন বললাম আমার মতো নেই? আফতাব আশাহত ভঙ্গিতে মাথা নোয়াতে গিয়েও রকেট বেগে চাইলেন। কণ্ঠে অবিশ্বাস এনে বললেন, আপনার মতো আছে? আছে। আফতাব কিছু সময় চেয়েই রইলেন ভাইয়ের দিক। এখনও বিশ্বাস করতে পারছেন না। হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, আমায় একটা চিমটি কাটবেন ভাইজান? কেন? স্বপ্ন দেখছি, না সত্যি, নিশ্চিত হতাম। আমজাদ হাসলেন। ভাইয়ের মাথায় চাটি বসিয়ে বললেন, তুমি আর বড় হলে না। আফতাব বুক ভরে শ্বাস ফেললেন। পরপর মুখ কালো করে বললেন, আমি আরও কত চিন্তায় ছিলাম এতদিন। ভেবেছি আপনি মানবেন না ওদের সম্পর্ক। খুব ভয় লাগছিল আমার। আজ কত দোটানা ঝেড়ে ঝুড়ে সাহস করে এসেছি, আপনি জানেন না। আসতে তো হতোই। তুমি ছেলেপক্ষ। প্রস্তাব তো আগে তুমিই দেবে। সত্যি বলতে, আমি আগে হলে 10 বার ভাবতাম, কিন্তু ইদানিং এক অন্যরকম পৃথিবী আমার সামনে এসেছে জানো। সেদিন সম্মেলনে গিয়ে বুঝেছি, রাজনীতি দিয়েও মানুষের ভালো করা যায়। উপকার করা যায়। সব কাজেই দরকার নিষ্ঠা, সততা। যা আমাদের ধূসরের আছে আফতাব। আফতাব মাথা দোলালেন। তার চঞ্চু ভরা হাসির স্রোত। আমজাদ বললেন, এত সহজে মেয়ে দিচ্ছি বলে ভেবো না এমনি এমনি দেব। তোমার ছেলেকে নাকানিচুবানি খাওয়ানোর একটা সুযোগ পেয়েছি। আগে খাওয়াব, তারপর। আফতাব সতর্ক চোখে চাইলেন, কি করবেন ভাইজান? আমজাদ রহস্য হাসলেন। হাসতেই ঝরে পড়ল উত্তর। সবাই হা করে তাদের দিক তাকিয়ে। ঘটনা শুনে মাথা ঘুরছে ওদের। দুই ভাইয়ের এই আঙুলে তুলে সবাইকে নাচানোর দক্ষতায় প্রত্যেকে বিমূর্ত। ধূসর রীতিমতো বিস্ময়ে হাবুডুবু খেয়ে বলল, এর মানে আপনি জানতেন আমাদের কথা? আমজাদ ফিরলেন ওর দিকে। অবশ্যই। আমার নাকের ডগা দিয়ে আমার মেয়েকে বিয়ে করার কথা ভাবছ, আমি জানব না? পুষ্প সুধাল, তার মানে পাত্রপক্ষ টক্ষ সব বানানো? হ্যাঁ। ধূসরের চোখ তখনও ছোট ছোট হয়ে আছে। আমজাদ এগিয়ে এলেন। পিউ ততক্ষণে সরে দাঁড়িয়েছে ওর থেকে। তিনি কাঁধে হাত রাখলেন ধূসরের। স্মিত হেসে বললেন, দেখতে চাইছিলাম, আমার মেয়ের জন্যে কতটা কি লড়তে পারো। আমি সবসময় চেয়েছি, আমার মেয়েদের জীবনে এমন কেউ আসুক, যে পৃথিবীর বিপরীতে গিয়ে হলে ওর হাত ছাড়বে না। যার কাছে আমার মেয়ে আমার পর সব চাইতে নিরাপদ অনুভব করবে। আর খোদার অশেষ রহমতে আমি তা পেয়েছি। আজ বলতে কোনো দ্বিধা নেই, আমার দুই মেয়েই জহরত বেছে নিয়েছে। হয়তো আমি নিজেও এত নিখাদ হিরে ওদের জন্যে আনতে পারতাম না। ইকবাল চোখ কপালে তুলে ভাবল, হিটলার শ্বশুর আমার প্রশংসা করল? মাই গড। আমজাদ বললেন, তুমি রাজনীতি করো আমি শুরু থেকে চাইনি। বকেছি, মেরেওছি। চারপাশের অবস্থা দেখেই তোমার ভালোর জন্যে চাইনি সেসব। কিন্তু একটা জিনিস বুঝলাম এখন, সৎ থাকলে যে কোনো পেশা সুন্দর ধূসর। যেটা তুমি আমাকে বুঝিয়েছ। তাই অনুরোধ করব, সারা জীবন এরকম থেকো। কোনো কুৎসিত, নোংরা কাদাপানি ছিটতে দিও না নিজের শরীরে। মিনা বেগম নাক ফুলিয়ে বললেন, আপনি আপনি তার মানে এতক্ষণ নাটক করছিলেন আমাদের সাথে? মজা দেখছিলেন আমরা কে কি করি সে নিয়ে? আমজাদ নির্দ্বিধায় স্বীকারোক্তি দিলেন, তোমরা যে এমন করবে আমার জানা ছিল। আমি শুধু দেখতে চাইছিলাম ধূসর কি করে। আফতাব বলছিল, ছেলে মানবে না, শুনবে না। আমি তাও একটু যাচাই করলাম আর কি।
তারপর মন খারাপ করে বললেন, কিন্তু আজও তোমাকে নাকানিচুবানি খাওয়ানোর ইচ্ছেটা আমার পূরণ হলো না ধূসর। তা তোমার বাপ যেই ভীতু, তুমি এত সাহস কোথায় পেলে বলো তো? আফতাব মুখ গোমরা করে বললেন, ভাইজান। ধূসর হেসে ফেলল এবার। শুভ্র দাঁত কপাটি মেলে এক স্বচ্ছ পবিত্র হাসি ঠোঁট গহ্বরের মাঝ থেকে উঠে এলো আজ। প্রবল বেগে আমজাদকে জড়িয়ে ধরল দুহাতে। ভদ্রলোক খানিক চমকালেন, মুচকি হাসলেন পরপর। ধূসরের এতক্ষণের শক্তপোক্ত ভারী স্বর বিনম্র হল। বলল, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি বড় আব্বু। তার জন্য ক্ষমা করবেন, কিন্তু সে সব। আমজাদ পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, ব্যাস ব্যাস, বলতে হবে না। সেসব কারো না কারো ভালোর জন্যে, আমি জানি, বুঝি। ভরসা করি তোমায়। পিউ চোখ মুছল ব্যস্ত হাতে। এতক্ষণ এসব মজা ছিল শুনতেই সব চিন্তা শেষ। ভয় সিটিয়ে থাকা মেয়ের এখন কপলপূর্ণ হাসিতে। পুষ্প হেসে চঞ্চল পায়ে এসে আগলে দাঁড়াল ওকে। ধূসর সরে এল। হঠাৎই এক অনুচিন্তন ঝাঁপিয়ে উঠল শানিত মস্তকের আশপাশে। তক্ষুনি হাসিটা মুছে গেল। আগের মতো গুছিয়ে এলো ললাট। পেছনে পুষ্পর হস্তযুগলের মধ্যিখানে দাঁড়ানো উজ্জ্বল মুখশ্রীর পিউকে দেখল একবার। তারপর বাবাকে। ফের আমজাদের দিক চেয়ে ঝট করে বলল, আমি এক সপ্তাহের মধ্যে পিউকে বিয়ে করতে চাই। আরেকবার এক ক্ষুদ্র বাজ পড়ার শব্দ হয়। বসার ঘরে সদ্য ফোটা আলোর লহরিটুকু কমে যায়। বিস্ময়ের তোপে তাজ্জব বনে তাকালো সবাই। তালিকা থেকে পুষ্প আর ইকবালটাও বাদ পড়েনি। এমনকি পিউ নিজেই হাসি থামিয়ে স্তম্ভিতের মতন চেয়ে রইল। আমজাদ বুঝতে না পেরে বললেন, এত তাড়াতাড়ি কেন? আমি তো মেনে নিলাম। তাহলে? ধূসর মুখের ওপর বলল, তাহলেও আমি আপনাদের বিশ্বাস করি না। আমজাদ তোবদা খেলেন। আফতাব বললেন, বিশ্বাস করো না মানে? ধূসর ছটফটে কণ্ঠে বলল, মানে, আপনারা দুই ভাই, আপনাদের ওপর আমার ভরসা নেই। যে কোনো সময় এইভাবে মতো পাল্টে ফেলতে পারেন। দেখা গেল হঠাৎ বলে বসলেন, পিউকে আমায় দেবেন না। বা কোনো কিছুর জেরে বদলে নিলেন সিদ্ধান্ত, তখন আমি রিস্ক নেব না। তাই এই সপ্তাহের মধ্যেই পিউকে বিয়ে করতে চাই। আমজাদ, আফতাব মার্বেল চোখে একে অন্যকে দেখলেন। তাদের মুখের ওপর বলছে তাদের ভরসা করে না। মিনা মোক্ষম সুযোগ লুফে নিলেন। সুর মিলিয়ে বললেন, হ্যাঁ ঠিক বলেছিস। যেভাবে আমাদের সবাইকে এতক্ষণ চিন্তায় মারছিল, এই দুই ভাইকে আর এক ফোঁটাও বিশ্বাস করা যায় না। আফতাব বললেন, ভাবি, আমরা তো মজা করছিলাম। ক্ষমা দাও ভাই। এই মজা আর বেশিক্ষণ চললে কারোর না কারোর হার্ট অ্যাটাক হতো। আমার হতো সবার আগে। আমজাদ বললেন, তাই বলে এক সপ্তাহের মধ্যে বিয়ে? এই তো সবে পুষ্পর বিয়ে হল। আর পিউ তো ছোট, তোমরাই না বলছিলে এতক্ষণ। পিউ ছোট বড় যাই হোক, বউ তো আমার হবে। আগে হলে সমস্যা কোথায়? লজ্জায় চিবুক গলায় গিয়ে ঠেকেছে পিউয়ের। এই যে বারবার সবার সামনে জোর গলায় বউ বউ করছে, কুণ্ঠায় কান দিয়ে ধোয়া ছুটছে তার। অথচ সে মানুষের লজ্জা আছে? কি নির্লজ্জ! আফতাব বললেন, কিন্তু এত দ্রুত এত আয়োজন কিভাবে সম্ভব? আর 3 দিন আগে একটা বিয়ে শেষ হল, এখন আবার বিয়ে? লোকে কি বলবে? এখানে লোকের কথা আসছে কেন? আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। আর এত আয়োজন করতে কে বলেছে? শুধু কাবিন হলেই তো হচ্ছে। জবা বললেন, ভাইজান, না মানে বলছিলাম মেয়ে উঠিয়ে দেওয়ার তো কোনো ব্যাপার নেই এখানে। সব যখন ঠিকঠাক, বিষয়টা কিন্তু মন্দ হয় না। সুমনা বললেন, আমারও তাই মনে হয়। আমজাদ অবাক হয়ে বললেন, মানে? তোমরা সবাই রাজি? ধূসর সোজা পিউয়ের দিক চাইল। এতেই ধরাস করে উঠল ওর ক্ষুদ্র বুক। এই লোক এমনভাবে তাকায়, প্রাণ গলার কাছে এসে ঝুলে থাকে। সেই সুধাল, তোর কোনো আপত্তি আছে? ইকবাল বিড়বিড় করে বলল, বিয়ের জন্যে মতো নিচ্ছে না, ধমকাচ্ছে।
গলার স্বর একটু নরম করবে তা না, কিচ্ছু শিখল না আমার থেকে। পিউ আইধাই করল, জিভে ঠোঁট ভেজাল অস্বস্তিতে। এত গুরুজনের সামনে সে ছোট মানুষ কি বলবে? হ্যাঁ আমি রাজি, বিয়ে করব। ছি, লজ্জা শরমের একটা বিষয় আছে না, নাকি? সে কি ধূসর ভাইয়ের মতো অত বেহায়া? কিন্তু বিয়ের জন্যে যে এখনই মনের ভেতর সাজান সাজান গান বাজছে। গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে, আমি বিয়ে করব। পারলে এক্ষুনি ধূসর ভাইয়ের সাথে আমার বিয়ে পড়িয়ে দাও। কিন্তু মন চাইলেই কি সব সম্ভব? পিউ নিরুপায় হয়ে পায়ের পাতার ওপর চোখ নামিয়ে নিল। ইকবাল লাফিয়ে উঠে বলল, এই তো পিউ হ্যাঁ বলেছে। নীরবতা সম্মতির লক্ষণ না? পিউ পিউ চুপ, মানে ও রাজি। আমজাদ এবার সত্যি সত্যি রেগে গেলেন। লম্বা পায়ে গিয়েই ধপ করে বসে পড়লেন সোফায়। গজগজ করে বললেন, যা তা একটা সিদ্ধান্ত নেবে, আর সবাই মিলে লাফাবে এর পেছনে। 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয় কারো? পুষ্প বলল, এইবার হবে আব্বু। আমার ভাইয়া ইউনিক না? তার বিয়েতে সব ইউনিক হবে। তুমি এত ভেবো না। শুধু খুব কাছের লোকদের দাওয়াত দিয়ে এসো। বাকি সব আমরা সামলে নেব। জবা বললেন, তুই কি করে সামলাবি? তুই না অসুস্থ? বোনের বিয়ের খুশিতে এখন সুস্থ। আনন্দ ডাবল না? জবার তৎক্ষণাৎ মনে পড়ল ধূসরের সেই কথা। ছেলেমেয়ের বিয়ে, এভরিথিং শুড বি ডাবল। মাথা নেড়ে ভাবলেন, এই জন্যেই ছেলেটা ওসব বলেছিল? ওরে প্যাঁচানো কথা রে বাবা। ক্লু তো ঠিকই দিয়েছিল, আমরাই না বুঝিনি। আফতাব বলার মতো কিছু পেলেন না। বিফল ভঙ্গিতে এসে ভাইয়ের পাশে বসে গেলেন তিনিও। মিনা প্রফুল্ল স্বরে বললেন, তাহলে একটা ভালো দিন ঠিক করি এ সপ্তাহে। ও মেজো, তুই তো কিছু বললি না, আমার মেয়েকে ছেলের বউ বানাতে আপত্তি টাপত্তি নেই তো? ভদ্রমহিলা বিস্ময়কর চাউনিতে তাকালেন। অভিমানী কণ্ঠে বললেন, এ কি কথা আপা? এটা তুমি আমায় জিজ্ঞেস করতে পারলে? এই চিনলে এতদিনে? রুবায়দা ঠোঁট উল্টাতেই মিনা এগিয়ে এলেন কাছে। গলা জড়িয়ে বললেন, আরে আরে হয়েছে, মজা করলাম একটু। তা কি কি যৌতুক নিবি লিস্ট বানাবি না? আফতাব হাঁ করে বললেন, ভাবি, কি সব হাবিজাবি মজা করছেন বলুন তো? আনিস আক্ষেপ করে বললেন, ইস, আমার যদি একটা মেয়ে থাকত, তাহলে আমিও এরকম ভাইজানের ছেলেদের সাথে বিয়ে দিতে পারতাম। ধুর, কেন ভাই? এখনও সময় আছে, একটা মেয়ের বাবা হও, সিরিয়ালে আমার রাদিফ থাকবে তখন। পছন্দ হলে সম্বন্ধ এগোতে পারবে। আনিস হেসে উঠলেন জবার কথায়। সুমনা সতর্ক কণ্ঠে বললেন, আপা সামনে তো শুক্রবার, ওই দিনটা ভালো হবে না? ইকবাল ছুটে গিয়ে ধূসরকে জড়িয়ে ধরল। বাহু ঝাঁকিয়ে বলল, বন্ধু কংগ্রাচুলেশনস। সম্বন্ধী থেকে এবার ভাইরা ভাই হচ্ছি। ধূসর হাসল। রুবায়দা মৃদু আর্তনাদ করে বললেন, এই বাবা, শুক্রবার তো বেশি দেরিও নেই। বিয়ের জন্যে কেনাকাটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রান্না শেষ করে আজই যাই চল। আমজাদ, আফতাব দুজন দুজনকে দেখে নিচের দিক চেয়ে মাথা নাড়লেন। এই নারী সমাজে তারা পরাজিত সৈনিক। সাদিফ চঞ্চল কদমে ঘরের দিক ছুটল। খুশির খবর শুনেই বিশেষ একজনকে মনে পড়ছে তার। রাদিফ, রিক্ত বল হাতে নেমে এসেছে ওপর থেকে। বিয়ের কথাবার্তা শুনেই ছেলেটা তীব্র কৌতূহল নিয়ে শুধাল, কার বিয়ে হবে? জবা উত্তর দিলেন, তোর প্রিয় পিউপুর। রিক্ত খরগোশের মতো লাফিয়ে হাত তালি দিয়ে বলল, কি মজা পিপুর বিয়ে, বিয়ে। পিউয়ের ওষ্ঠযুগলে হাসির বান, তবে ওই হাসি চাঁদের লুকোনো জ্যোৎস্নার ন্যায়। সে চোরা, লাজুক নেত্রে একবার ধূসরের দিক তাকাল। অন্তপ্তে বিয়ের ঘণ্টা টুং টুং করছে তার। আর হাতে গোনা কদিন, তারপরেই ধূসর ভাই স্বামী হবে ওর। অথচ তাকাতেই কুণ্ঠিত চাউনি পাল্টে গেল। ধূসর এদিকেই চেয়েছিল। সে চাইতেন, ঠোঁট কামড়ে, চোখ রাঙাল। নীরবে বোঝাল, খবর আছে তোর। এক ঝাঁক উত্তপ্ত রোদ জানলা গলে ঠিকরে পড়ছে ফ্লোরে।
মার্বেল মেঝের জৌলুস দ্বিগুণ বেড়েছে এতে। সাদিফ ছটফটে পায়ে ঘরে ঢুকল। কপালে সূক্ষ্ম ঘামের নহর। তেমন ছটফটিয়েই ফোন তুলল হাতে। সেকেন্ডে ডায়াল হলো ম্যালেরিয়া নামে সেভ করা নম্বরটি। বুকের ভেতর উত্তেজনায় কেমন করছে ওর। ওষ্ঠপুটের চতুর্দিকে ঝলকে উঠছে প্রজ্জ্বল হাসি। খবরটা শুনলে মারিয়া খুশি হবে, কিন্তু কতটা হবে সেটুকু জানে না। হয়তো বসা থেকে লাফিয়ে উঠবে আনন্দে। সাদিফ একা একা হাসল। ওই মুহূর্তে মারিয়ার উচ্ছল দীপ্ত মুখখানি ভেবে সেই হাসি দ্বিগুণ হল। কানে গোজা ফোন তখন রিং হচ্ছে সমানে, কিন্তু অনেকক্ষণ হলেও ধরল না মারিয়া। সাদিফ আবার ডায়াল করল। গুনে গুনে 3 বার কল দিল সে। না, ধরছে না তো। কখনো তো এমন হয়নি। আজ অবধি মারিয়াকে তার একবারের বেশি কল দিতে হয়েছে কিনা সন্দেহ। মেয়েটা তো খুব দ্রুত রিসিভ করে সব সময়। আজ কি হলো? এবার হাসি কমে চিন্তা বিঁধল মনে। নেতিবাচক ভাবনা নাড়া দিল মস্তকে। ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মাঝেই হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল। মারিয়া কল ব্যাক করেছে। এতক্ষণ অনুচিন্তনে ছেয়ে যাওয়া মুখমণ্ডল ঝিলিক দিয়ে উঠল মুহূর্তেই। ধরফর করে রিসিভ করল সাদিফ। তেমন ব্যস্তভাবে বলল, কি ব্যাপার, ফোন ধরছিলেন না কেন? ভেসে এলো ঘুমু ঘুমু স্বর। ঘুমোচ্ছিলাম। সাদিফের কপালের রেখা মুছে গেল অমনি। একবার পূর্ণ দৃষ্টিতে স্ক্রিনে দেখে নিল। প্রশ্ন জাগল মনে, সব মেয়েদের তন্দ্রাচ্ছন্ন আওয়াজ কি এত সুন্দর হয়? নাকি মারিয়ারটাই সুন্দর? পিউয়ের নিদ্রিত কণ্ঠটাও এমন ভালো লাগত ওর। তাহলে কি ধরে নেবে, মেয়েদের কণ্ঠ মানেই শ্রুতিমধুর? পরমুহূর্তে আপত্তি জানাল সে। ভাবল, কই, কখনো পুষ্পর গলার স্বর এত ভালো লাগেনি। তাহলে? তার ধ্যান ভাঙে মারিয়ার জিজ্ঞাসায়। হালকা সেই স্বর, হঠাৎ সকাল সকাল স্মরণ? সাদিফ হাসল। বলল, বলছি। আগে শুনি, এত বেলা করে ঘুমোনোর কারণ কি? ছুটি উসুল করছেন? না না, আসলে আমার এক্সাম রুটিন দিয়েছে। কাল রাত জেগে পড়েছি, ওই জন্যে আজ আর চোখ খুলতে পারছি না। ওহ, কবে শুরু? 1 তারিখ থেকে। আমি কাজের চাপে কিছুই পড়তে পারিনি। হাতে সময় এত কম, কি যে করব। এত প্রেশার নেবেন না। যা হয়, হবে। বেশি চিন্তা করলে কিন্তু চোখের নিচে কালি পড়ে যাবে। মারিয়া শুয়ে থেকেই ভ্রু গোটাল। আমাকে নিয়ে দেখছি আপনার অনেক চিন্তা। সাদিফ বিন্দুমাত্র অপ্রস্তুত হল না। উল্টে সোজাসুজি জবাব দিল, কাছের মানুষকে নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক না? মারিয়া থমকায়। জানে, সাদিফ কথাটা এমনি বলেছে, যেমনটা সব সময় বলে বসে। কিন্তু এইটুকু কথাই যে তার কাছে বিরাট কিছু। এই যে বক্ষে ওঠা তোলপাড়, এর ভার কে নেবে? উনি তো জানবেনও না, ফোনের এপাশে থাকা মেয়েটি প্রতিটা প্রহর বিভোর যার চেতনায়, তার সামান্য একটু ইঙ্গিত মস্তিষ্কের নিউরন কাঁপাতে সক্ষম। ওসব ছাড়ুন, যে জন্যে ফোন করেছিলাম সেটা শুনবেন না? মারিয়া ধাতস্থ হয়ে মিহি কণ্ঠে বলল, হ্যাঁ, বলুন। সাদিফ জানাল, আগামী শুক্রবার ধূসর ভাই আর পিউয়ের বিয়ে। আজকেই ঠিকঠাক হলো সব। উদ্ভাসিত তার কণ্ঠস্বর। আনন্দ ছটা চুইয়ে পড়ল প্রতিটি বাক্যে। অথচ চেহারার পড়তে পড়তে আমাবস্যা ঘনাল মারিয়ার। শত শত মাইল দূরে থেকেই যেন পেয়ে গেল সাদিফের মন খারাপের খোঁজ। পিউয়ের বিয়ে ঠিক হওয়া সমস্ত দুনিয়ার নিকট আনন্দ সংবাদ হলেও এই মানুষটির কাছে তা বিরহ। প্রেমে ব্যর্থ হওয়ার বেদনা। একতরফা ভালোবেসে বিফল হওয়ার ইঙ্গিত। মারিয়া জানে, বোঝে, সাদিফ যতই চেষ্টা করুক, যতই তাকে বোঝাক সে ভালো আছে, সব মেনে নিয়েছে, কিন্তু ভেতরের কষ্টটা কি অক্ষত রয়ে যায়নি? তার হৃদয়পটের কোণ ঘেঁষে বয়ে চলা হাহাকারের প্রবাহ কি লাঘব হতে পেরেছে? এত সহজ বুঝি সব? সাদিফের বিষণ্ণতা অনুভব করেই বুক দুমড়ে মুচড়ে ওঠে ওর। চোখ বুঝলে কার্নিশে এসে ভিড় করে জল। সে নিজে যে পথের যাত্রী, যে দুঃখ নায়ের মাঝি, সেই একই কষ্ট ভালোবাসার মানুষটা কেন পাবে?
স্নেহের পিউ আর শ্রদ্ধার ধূসর ভাইয়ের এক হওয়ার হৃষ্টতায় মারিয়া হাসতে পারল না। উল্টে বিষিয়ে উঠল মন। না জানি সাদিফের কত খারাপ লাগছে এখন। চোখের সামনে ভালোবাসার মানুষের বিয়ে, সংসার। কি করে সহ্য করবেন উনি? মারিয়ার নিজের ভাগ্যের প্রতি শুকরিয়া হল। ভাগ্যিস সে দূরে আছে। দূরে থাকবে। পিউ যতটা কাছাকাছি থাকে ওনার, অতটা কাছ থেকে বিচ্ছেদ সওয়ার ক্ষমতা ওর নেই। যে পারে সে কি মানুষ? নাকি ঈশ্বর প্রদত্ত বিশেষ গুণের অধিকারী? মারিয়ার নিস্তব্ধতায় সাদিফ ভ্রু গোছায়। একবার সতর্কভাবে দেখে নেয় লাইন কেটে গিয়েছে কি না। না, তাহলে মেয়েটা চুপ করে কেন? সে নিশ্চিত হতে বলল, ম্যালেরিয়া। আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? মারিয়া বেদনার্ত ঢোক গিলল। কার্নিশে সদ্য জমা হীরকচূর্ণ আঙুলে মুছে চেষ্টা করল হাসার। হ্যাঁ শুনলাম তো। ভালো খবর। সাদিফ মুচকি হেসে বলল, ভালো খবর হলে আপনার গলার স্বর পাল্টাল কেন? কেন আপনি খুশি হতে পারেননি? মারিয়া বলতে গেল, কি হয়েছি। সাদিফের হাসিটা এবার ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো বাইরে। ঝনঝন শব্দ তুলে বাড়ি খেল মারিয়ার শ্রুতিপথের চারপাশে। এতেই বিষাদটুকু প্রগাঢ় হল মেয়েটার। গোটা আকাশ দলেমথে কান্না এসে দলা পাকাল গলায়। সেই সময় সাদিফ আচ্ছন্নের মতো ডাকল, ম্যালেরিয়া। মারিয়া চেপে ধরে নিচের ঠোঁট। বুকের ভেতর কিছু একটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়। ছোট করে বোজা গলায় উত্তর দেয়, হু। আপনি ভাবছেন পিউয়ের বিয়ে হবে শুনে আমার কষ্ট হচ্ছে? কিছুটা চমকালো সে। সাদিফের বুঝে নেওয়ার পারদর্শিতায় অবাক হল। সাদিফ নিজেই বলল, বিশ্বাস করবেন কি না জানি না, আমার একটুও কষ্ট হচ্ছে না। আমি আগেও জানতাম, আজ তো আরও ভালো করে জানি, পিউয়ের জন্যে আমি নই, ভাইয়াই পারফেক্ট। আর এই সত্যি জানার পরেও কেন খারাপ লাগবে বলুন? তাছাড়া পিউ আমার বড় ভাবি হচ্ছে, তাকে মনের কিঞ্চিত জায়গায় রেখেও পাপ বাড়াতে চাই না। মারিয়া আহত স্বরে বলল, ওসব আপনি নিজেকে ভালো রাখতে বলছেন। আপনার ভেতরটা তো ঠিকই দগ্ধ হচ্ছে, তাই না? সাদিফ অবাক হয়ে বলল, কেন? আপনি কি বোকা? ভালোবাসলে তাকে পাওয়ার যে সুখ, ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখার সুখ তার চেয়ে অনেক বেশি। আমি কেন সেই সুখটুকু মিস করব? তারপর বুকে হাত রাখল সে। বলল, এই যে বুকে হাত রেখে বলছি, আমার একটুও খারাপ লাগছে না। তাহলে অহেতুক কেন কষ্ট পাচ্ছেন? কাঁদছেন কেন আপনি? মারিয়া হতবিহ্বল হয়। সে তো শব্দ করে কাঁদেনি। উনি কি করে বুঝলেন তবে? মিথ্যে বলতে চাইল। কই, কাঁদব কেন? বাদ সাধল সাদিফ। স্বীকারোক্তি দিল, এতদিনে এটুকু আপনাকে চিনেছি ম্যালেরিয়া। এখন আমার কাছে মিথ্যে বললে ধরা পড়ার ঝুঁকি আছে। আজকাল আপনার ভেতরটাও পড়তে পারছি যে। মারিয়া একপেশে হাসল। উদাস মনে ভাবল, সত্যিই যদি আমার ভেতরটা পড়তে পারতেন, কবেই ভালোবেসে আপনার কাছে ধরা পড়তাম সাদিফ। সাদিফ প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা সবকিছু ছাড়ুন তো এবার। বিয়ের মাত্র 7 দিন বাকি। বাড়ি থেকে যদিও বলা হবে, তাও আমি বলছি, আপনি কিন্তু আসবেন। মারিয়া চোখ মুছে বলল, সে তো আসবি। ধূসর ভাইয়ার বিয়ে আমি না এসে পারি? গুড। আমার একটা উপহার দিতে ইচ্ছে করছে ওদের। কি দেয়া যায় বলুন তো? সাদিফের উত্থাপনের কারণ মারিয়াকে সহজ করা হলও তাই। সে আগ্রহ ভরে জানতে চাইল, বরকনে দুজনকেই দেবেন? নাকি একজন? অবভিয়াসলি দুজন। আই মিন কাপল আইটেম কিছু। তাহলে শপে গিয়ে দেখলে ভালো হবে। সাদিফ থুতনি ঘষে ভাবুক স্বরে বলল, শপে যাব? তাহলে বরং আপনিও আমার সাথে চলুন। মারিয়া বিস্মিত হয়ে বলে, আমি? তা নয়তো কে? আমি এসব বুঝি না। গতবার পিউয়ের জন্য আংটি নিয়েছিলাম, ভাগ্যিস দেইনি। ওটা দেখলে প্রেম আরও হতো না। সাদিফ ঝরঝরে হাসল। মারিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যাব। আচ্ছা যাব কি? আজই যাব।
সে চোখ বড় করে বলল, আজি? ইয়াপ। আপনি ফ্রেশ হয়ে বের হন, আমি আসছি। বলেই ফট করে লাইন কেটে দিল। মারিয়া হুহা করার সুযোগটুকুও পেল না। পিউ দরজা চাপালো কোমল হাতে। ঘন ঘন প্রশ্বাস বক্ষপটে বহাল তখনও। ঠোঁটের চারপাশের মিষ্টি ললিত হাসিটুকুন দীর্ঘ হল হঠাৎ। কাঁপতে থাকা 5টা আঙুল এসে ছুঁয়ে দিল বুকের বা দিক। মানস্পটে হানা দিচ্ছে একটু আগের সকল জীবন্ত দৃশ্যগুলি। পিউ আনমনা হয়। 3 বছর আগে সেই প্রথম ধূসরের সাক্ষাৎ পাওয়ার দৃশ্যটুকু মনে পড়ে। একটা তামাটে চেহারা, বলিষ্ঠ শরীর, খাদহীন নেত্রযুগল আর শক্ত চিবুকের প্রেমে পড়েছিল সে। ধীরে ধীরে সেই প্রেম প্রকট হল। বুকের ভেতর ধুকপুক করতে থাকা হৃদযন্ত্র বার্তা দিল, এটা প্রেম নয়, এ ভালোবাসা পিউ। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘণ্টা কাটত সে মানুষের অপেক্ষায়। তখনও কি ভেবেছিল উনিও ভালোবাসবেন এভাবে? প্রতীক্ষার প্রকোপে, তাকে পাওয়ার ব্যস্ততায় নিরাশ মন যখন শ্রান্ত হয়ে উঠছিল, ঠিক তখনই এক পশলা বর্ষা হয়ে নেমে এলেন ধূসর ভাই। সুর মেলালেন ওর প্রণয় গীতে। স্বচ্ছ স্বপ্নময়ী হয়ে ধরা দিলেন দুহাতে। এই ক্ষুদ্র জীবন নিয়ে উপন্যাস লিখলে, সেই উপন্যাসের অদ্ভুত চরিত্রে জায়গা পাবেন ধূসর ভাই। পিউ আকুল হয়ে ভাবে, এতটা ভালোবেসেও কিভাবে চেপে রেখেছিলেন উনি? কিভাবে তার চোখে চোখ না রেখে থেকেছেন? চোখের সামনে ওকে দেখেও নির্লিপ্ততা রয়েছিলেন। যেন ভালোবাসা কি জানেই না। তীব্র ভালোবাসার দহন যেভাবে তাকে পুড়িয়েছিল, ওনাকে পোড়ায়নি। ধূসরের বলা প্রত্যেকটা কথা, প্রতিটা শব্দ মাথার ভেতর ঝমঝমিয়ে ওঠে ওর। বুকের মধ্যে ওকে আগলে নিয়ে, বাবার দিকে তাকিয়ে ঘোষণা করা সেই বাণী মনে করে আর্স্ট হয় অনুভূতিতে। পিউ আমার, আমারই থাকবে। আপনার কেন? সৃষ্টিকর্তা না চাইলে কারোর সাধ্য নেই ধূসরের থেকে তার ভালোবাসা কেড়ে নেওয়ার। পিউ ভীষণ লম্বা শ্বাস নিল। প্রশান্তির ঠান্ডা এক দমকা হাওয়ায় জুড়িয়ে গেল শরীর। ভাবাবেশে চোখ বুজে মাথা এলালো দরজার পৃষ্ঠে। সহসা লাল হল গাল দুটো। আজ শুক্রবার। ঠিক 7 দিন পর এই দিনেই ওদের বিয়ে। তারপর একটা সংসার, ছোট ছোট ছেলে মেয়ে। পিউ রাঙা হয়ে ওঠে কুণ্ঠায়। হেসে ফেলে ফিক করে। ভীষণ খুশিতে দুহাতে ওড়না তুলে চক্কর কাটে পুরো কামরায়। যেন খোলা আকাশে উড়তে না জানা ডানা মেলা পাখি। তার দোলাচল হৃদয়ের সঙ্গে, ফ্যানের বাতাসে দুলে ওঠে ওড়না, কপালের অবহেলিত ছোট ছোট চুল। সে থামল। চিত্তচাঞ্চিল্যে হাত পা নাচিয়ে গান ধরল। হামারি সাদি মে, আভি বাকি হ্যায় হাঁপতে 400 বারাস লাগে, এ হাঁপতে कैसे होंगे पार? नहीं कर सकता मैं, और एक दिन भी इंतजार। आज ही पहना दे, तेरी गोरे बाहों का हार। ও সাজান হো, ও বালাম হো। তার নাচগানের মধ্যেই বিকট শব্দে বেজে উঠল ফোন। পিউ থেমে এগিয়ে যায়। স্ক্রিনে তানহা লেখা দেখে দ্রুত বিছানায় পা গুছিয়ে বসে। রিসিভ করে খুশির খবর দেওয়ার জন্য হাঁ করল, আগেই তানহা হুতাশ করে বলল, ওরে পিউ, পিউ দেখেছিস কি হয়েছে? পিউ হাটুকু বুঝে নেয়। কপাল কুঁচকে শুধায়, কি হয়েছে? তানহা বিস্মিত কণ্ঠে বলল, তুই এখনো দেখিসনি? কি দেখব? তাই তো বলি, তুই এত শান্ত কি করে? ধূসর ভাই কাল একটা ছবি আপলোড দিয়েছেন না টাইমলাইনে? সেখানে এক মেয়ে কি লিখেছে দেখ। পিউ আর কিছু শুনল না। প্রয়োজনবোধ করল না এক কথায়। এটুকুতেই তার ঈর্ষান্বিত মন ফোঁসফোঁস করে উঠল। প্রস্ত লাইন কেটে ঢুকল ফেসবুকে, তারপর ধূসরের আইডিতে। গত রাতে ইকবাল সহ একটা ছবি পোস্ট করেছিল ধূসর। পিউ আগেই দেখেছে। লাভ রিয়াক্টও ভাসছে ওর। তানহার কথা মতো দ্রুত হাতে কমেন্ট দেখা শুরু করল সে। যেহেতু ধূসর এই জেলার ছাত্রলীগের সভাপতি, তার একটা পোস্টে অহরহ লাইক, কমেন্ট স্বাভাবিক। প্রিয় ভাই, প্রাণের ভাই লিখে ভরিয়ে ফেলেছে এক একজন। মেয়েদের কমেন্ট হাতে গোনা। পিউ ঘেটে ঘুটে অনেকক্ষণ পর থামল।
এক মেয়ের কমেন্টে চোখ পৌঁছালো তার। লিখেছে, কালো শার্ট পরে আপনাকে আমার কল্পনার থেকেও সুন্দর লাগে। আপনি এত ড্যাশিং কেন বলুন তো? ছেলেদের এত হ্যান্ডসাম হতে নেই। পিউয়ের ব্রহ্মতালু অবধি দাউদাউ করে জ্বলে উঠল রাগে। এত বড় সাহস এই মেয়ের! এত সাহস! তার ধূসর ভাইকে নাকি কল্পনায় দেখে? কে এই মেয়ে? পিউ তৎপর আইডিতে ঢুকল। লক করা বিধায় দেখা গেল না কিছু। ক্ষোভ ঝাড়তে চট করে অহেতুক রিপোর্ট দিল সেখানে। ধূসর ভাই কেন মেয়েটিকে কিছু বললেন না? কেন একটা কড়া ধমক দিলেন না? পান থেকে চুন খসলে ওকে তো ঠিকই ধমকায়, চোখ পাকায়। তার গায়ের রক্ত ফুটছে। পরিষ্কার টের পাচ্ছে খা খা আগুনে ঝলসে যাচ্ছে সব। নাকটা ফুসছে ভেজে। কি করলে রাগ কমবে? এলোমেলো পাতা ফেলে অগোছালো মস্তিষ্কে হুট করে এক ভাবনার উদয় ঘটল। যেই ভাবনা মারাত্মক পছন্দ হল পিউয়ের। কাজটা করলে আর কেউ ধূসর ভাইকে মেসেজ তো দূর, ধারেও ঘিসবে না। পিউয়ের মেজাজ তখন থমথমে। মাথায় কঠিন জেদ। মনের ভেতর অবুঝ বাচ্চামো। একান্ত মানুষটাকে পৃথিবী থেকে লুকিয়ে হৃৎপিণ্ডের নিষিদ্ধ কোনো অলিন্দে ঢুকিয়ে রাখার ইচ্ছে। সমস্ত রক্তকণাও তার জেদের সাথে তাল মেলাল। ভাবনাচিন্তা ছাড়াই হুট করে ধূসরকে ট্যাগ করে। গট এঙ্গেজড পোস্ট দিয়ে ফেলল সে। ক্যাপশনে আবার আলহামদুলিল্লাহ অবশেষে লিখে দিয়েছে। পুরোটা করল দাঁত পিষে পিষে। বিড়বিড় করে বলল, এইবার সব মেয়েরা দেখবে আর জ্বলবে। লুচির মতো ফুলবে। পিউয়ের মন শান্ত হয়। মেজাজটাও ক্ষান্ত। পৃথিবী জেতার মতো আনন্দ হল যেন। সব গোল্লায় যাক, মেয়েরা আর কমেন্ট করবে না এতেই শান্তি। এক হাতে নাকে আঁচল চেপে আরেক হাতে মিনি ট্রেনিয়ে রুমে ঢুকল পুষ্প। ইকবাল তখন বারান্দায় দাঁড়িয়ে। সামনে থেকে ধোঁয়া ছুটছে সমানে। পুষ্প দেখেই খেকিয়ে উঠল। এই তুমি কি করছ? চমকে উঠল ইকবাল। জিভ কেটে সদ্য ঝালানো সিগারেটটা স্ত্রীর ভয় ফেলে দিল নিচে। এপাশে ফিরল হাসি হাসি চেহারায়। মাথা নেড়ে বলল, কই কিছু না। পুষ্প নাক ফুলিয়ে বলল, তুমি সিগারেট খাচ্ছিলে না? ইকবাল আকাশ থেকে পড়ার ভান করে বলল, আমি? না তো। কি যে বলো মাই লাভ, আমি কেন সিগারেট খাব? তুমি মানা করার পর তো ছুঁয়ো না। পুষ্প অবাক হল। সে স্পষ্ট দেখেছে ধোঁয়া উড়তে। অথচ এই লোক কি মিথ্যেটাই না বলছে। কটমট করে বলল, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। কাছে এসো। ইকবালের মনে চোরের ঘণ্টা ঢংঢং করে লাফিয়ে ওঠে। কাছে গেলেই তো সর্বনাশ। গন্ধ পাবে নিশ্চিত। কি হল? এসো। সে মাথা নেড়ে বলল, না। যাব না। কেন? এমনি সময় তো কাছে আসার জন্যে মুখিয়ে থাকো। এখন আসবে না কেন? ইকবাল আমতা আমতা করল কিক্ষণ। জুৎসই উত্তর না পেয়ে কাঁধ উঁচিয়ে বলল, এখন মুড নেই। পুষ্প খেপে গেল আরও। এগিয়ে এসে টেবিলের ওপর ট্রে রাখল শব্দ করে। মুড না কি, মজা বোঝা পড়ে। আগে এটা খেয়ে উদ্ধার করো আমায়। ইকবাল বাটি দেখে স্ফূর্ত স্বরে বলল, আরে হালিম। ওয়াও। পুষ্প বের হতে নিলে সুধাল, কোথায় যাচ্ছ? তুমি খাবে না? দেখছ না নাক চেপে আছি? মাংসের গন্ধ নিলেও গা গোলাচ্ছে আমার। তাহলে কি খাবে? পুষ্প খানিক মন খারাপ করে বলল, সেটাই তো। পেটে খিদে আছে, অথচ খেতে পারছি না। কি যে খাই? ইকবাল দুষ্টুমি করে বলল, আমাকে খেতে পারো মাই লাভ। পুষ্প নাক চোখ কুচকে চাইলে চোখ টিপল সে। পুষ্প মাথা নাচিয়ে বলল, আচ্ছা, আজ তো তোমাকে তো আর খেতে পারবো না। রান্নাঘর থেকে বটিটা নিয়ে আসছি। ইঙ্গিত বুঝে ইকবাল চোখ কপালে এনে বলল, মাই লাভ, তুমি আমায় কেটে ফেলবে? ফিমেল রাফসান হক। এত ভালোবাসার এই প্রতিদান। পুষ্প ভেঙচি কাটল। বেরিয়ে যেতে যেতে ফিরে চেয়ে বলল, ও হ্যাঁ, আর যদি সিগারেট খেতে দেখি ইকবাল, তোমার একদিন কি আমার একদিন। চোটপাট দেখিয়ে চলে গেল সে।
ইকবাল মুখ কালো করে নিরাশ্বাস নিল। এতদিনের অভ্যেস কি রাতারাতি ছাড়া যায়? মাই লাভটা বোঝে না ওসব। তার প্রিয় সিগারেটের সঙ্গে সতীনের মতো আচরণ করে। সে ঘরে এলো বারান্দা ছেড়ে। একবার তাকালো বাটি ভর্তি ধোয়া ওঠা হালিমের দিকে। যেতে নিয়ে আবার দাঁড়িয়ে গেল। না, খাবে না। মাই লাভ তো হালিম ভালোবাসে, অথচ এখন গন্ধ নিতে পারছে না বলে খেতে পারবে না। তাহলে সে কি করে খাবে? মা হতে গেলে যদি এত স্যাক্রিফাইস করতে হয়, সে বাবা হয়ে কিছু করবে না? ইকবাল এসে ট্রে উপর করে ঢেকে রাখল বাটি। দরজায় ঠকঠক শব্দ হল। পিউ থমথমে কণ্ঠে জবাব দিল, খোলা আছে। ও কি দিল ইকবাল? হাসি হাসি কণ্ঠে ডাকল, পিউ পিউ। আসব? পিউ ফিরে তাকায়। হেসে বলে আসুন না। ইকবাল ঢুকতে ঢুকতে কপাল কুঁচকে বলল, আরে তুমি চুপচাপ বসে আছো কেন? তোমার তো এখন নাচানাচি করার কথা। অ্যাট লাস্ট দূরের বউ হতে যাচ্ছ। পিউ ছোট নিঃশ্বাস ফেলল। সে তো নাচছিল হাত পা তুলে। কিন্তু ধূসর ভাই পরোক্ষভাবে হলেও সেই নাচে রেস্ট্রিক্টেড সিল মেরে দিলেন। ইকবাল এসে বসল তার মুখোমুখি। তাহলে? অবশেষে ধূসর ভাইকে পাবে। ট্রিট কবে দিচ্ছ? পিউ হতাশ কণ্ঠে বলল, আর ট্রিট? ওদের কথার মধ্যেই ভরাট কণ্ঠের প্রশ্ন এলো, তুই এখানে? পিউ বাকি কথা গিলে ফেলল। পিঠ ফেরাল তৎক্ষণাৎ। ইকবাল জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, কেন? আসতে পারি না? ধূসর দরজা ছেড়ে ভেতরে ঢুকতেই পিউয়ের বুকের লাবডাব বেড়ে যায়। চোরা মন ভাবল, ওই পোস্টের জন্য আবার কিছু বলতে এসেছে নাকি? সে ত্রস্ত তটস্থ হয়ে বসল। অক্ষিপট ডানে বামে ঘুরিয়ে চুপটি করে থাকল। ধূসর বলল, পারবি না কেন? হঠাৎ দেখলাম তাই। ইকবাল বিছানায় শুয়ে পড়ে মাথায় হাত ঠেস দিয়ে প্রতাপী কণ্ঠে বলে, এটা আমার শালিকার ঘর। শালি মানে আধে ঘর ওয়ালি। আমি আসব, যাব। তুই কে? তুই এসেছিস কেন? আশ্চর্য। ধূসর চোখ সরু করে বলল, তাই? ইকবাল নিজেই উঠে বসল আবার। কণ্ঠ শৃঙ্গে এনে বলল, ভাই তোর কি কপাল! একই বাড়িতে একটা বউ পাবি। বিয়ের পর পিউ যে রাগ করে বাপের বাড়ি যাবে সেই ভয়ও নেই। তারপর দুঃখের শ্বাস ফেলল সে। যেন প্রচণ্ড কষ্ট পাচ্ছে পুষ্প তার কাজিন না হওয়ায়। পিউ দাঁত দিয়ে নখ কাটছিল। কথাটায় শশব্যস্ত হয়, উদ্বিগ্ন কণ্ঠে বলে, তাই তো। আমি রাগ করে কোথায় যাব ইকবাল ভাই? ইকবাল নিশ্চিন্ত কণ্ঠে বলল, আমার বাড়ি যাবে পিউ পিউ। এই ইকবাল আছে যতদিন, তোমার জন্য দরজা খোলা ততদিন। ধূসর নিরুৎসাহিত। হ্যাঁ নিয়ে যা। এখনই নিয়ে যা। তুইও গাধা, ওটাও তাই। পাল ভারী হবে। ইকবাল ফুঁসে ওঠার নাটক করে বলল, এত বড় অপমান? বাড়ির বড় জামাইকে অপমান? তোর কি মনে হয় পিউকে আমি নিতে পারব না? পরপর দাঁত কেলিয়ে বলল, তা নিয়ে পার্মানেন্টলি রেখে দেই? ইফতির সাথে বিয়ে পড়িয়ে দেব কি বলিস? পিউ জিভ কেটে মাথা নুইয়ে নিল। উনি যাকে দেখতে পারে না, তারই নাম নেয়া? ধূসর চোখ গরম করে তাকাতেই শব্দ করে হেসে উঠল ইকবাল। বলল, লেগেছে? ওভাবে তাকাস কেন? আমি কি তোকে ভয় পাই শালা? পাস না? ধূসর এক পা এগোতেই ইকবাল মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াল। ছিটকে পেছনে গিয়ে বলল, মোটেই না। ভয় পাবো কেন? আমিও জিম করি। এই দেখ মাসেল। টি শার্টের হাতা উঠিয়ে পেশিবহুল বাহু দেখালো সে। ধূসর ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা, তাহলে পরীক্ষা হোক, কার মাসেলে কত জোর। ইকবাল ঢোক গিলল। মারামারিতে সে নরবরে যোদ্ধা। ধূসর সেখানে পিএইচডি। হেরে যাবে না বলে নাটক করে চিল্লিয়ে বলল, হ্যাঁ আসছি। ওই ডাকছে আমায়। দেখি সর। ধূসরকে সামনে থেকে সরিয়ে দিয়ে হেঁটে গেল সে। দরজা অবধি গিয়ে দাঁড়াল। ফিরে আঙুল তুলে প্রচণ্ড দাপট নিয়ে বলল, ডাকছে বলে ছেড়ে দিলাম। ধূসর তেরে আসতে নিলেই ছুটল ইকবাল।
সে থামল না, লম্বা পায়ে পেছনে চলল ওর। পিউ হেসে ফেলল দুজনের খুনসুটি দেখে। পরপর মুখ গোমরা করে বলল, আমি কেন হাসছি? আমি তো রেগে থাকব। একটা হীরের দোকানের সামনে এসে বাইক থামাল সাদিফ। রোদের অসহ তাপ বাইরে। হেলমেট পরে ঘাম চুল বেয়ে গড়িয়ে নামছে গালে। দোকানের সাইবোর্ডে চোখ বোলাল সে। নিশ্চিত হতে সুধাল, এখানে? মারিয়া নামতে নামতে জবাব দেয়, হ্যাঁ। ভালো হবে এটা। আমি আমার অনেক বন্ধুদের নিতে দেখেছি এখান থেকে। এনাদের ডিজাইনগুলো ইউনিক। আপনি আমাকে ভরসা করতে পারেন। সাদিফ হাসল। স্ট্যান্ডে বাইক দাঁড় করিয়ে সাবলীল গলায় বলল, যেখানে আপনাকে ভরসা করি সেখানে আপনার পছন্দের ওপর করব না? মারিয়া বহু কষ্টে ঠোঁটের হাসি ধরে রাখে। সাদিফের কিছু কিছু কথা যে তার হৃদয়ের কোথায় চলে যায় সে জানে না। জানলে এভাবে সোজাসুজি বলতো কি? ভেতরে তুখর রূপে বইয়ে দেওয়া ঝড় লুকোনোর হাতিয়ার হিসেবে এই হাসি ছাড়া কিছু নেই ওর। সে সামলে নিল নিজেকে, বরাবরের মতো স্থির রাখল অনুভূতি। বলল, চলুন ভেতরে যাই। পা মিলিয়ে সমান কদমে ভেতরে ঢুকল দুজন। মারিয়া সজাগ, তীক্ষ্ণ চাউনিতে বারবার সাদিফকে দেখছে। বিভ্রান্ত হচ্ছে ততবার। বুঝতে পারছে না আদৌ ভেতরে কি ঠিক আছেন উনি, নাকি তারই মতো ভালো থাকার ব্যর্থ চেষ্টা এসব। সাদিফ তখন সুধাল, কোন দিকে যাব? মারিয়া আশপাশ দেখতে দেখতে বলল, এখানে একটা কাপল রিং সেট আছে। আমি ওদের ফেসবুক পেজে দেখেছিলাম সেদিন। আই থিঙ্ক ওটাই বেস্ট হবে গিফট হিসেবে। দাঁড়ান, কাউকে জিজ্ঞেস করি। ভীষণ জলজলে পাথরের একজোড়া আংটি সেলস উইমেন বের করে ওদের সামনে রাখল। এক দেখাতেই মুগ্ধ হল সাদিফ। হাতে তুলে বলল, আরে দারুণ তো। পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, চমৎকার। এটা ফাইনাল। আর কিছু দেখবেন না? না মানে, আরেকটু বেছে নিলে ভালো হতো না? সাদিফ আপত্তি জানিয়ে বলল, আরে না না, এটাই ঠিকঠাক। তারপর মেয়েটিকে শুধাল, কত দাম? শোনার পূর্বেই ফোন বাজল তার। 1 সেকেন্ড বলে সাদিফ সরে এলো সেখান থেকে। মারিয়া দাঁড়িয়ে রইল একা। ডিসপ্লেতে রাখা এক একটি দামি হীরের গয়না মোহিত লোচনে দেখছিল। হঠাৎ কাচের টেবিলের ওপর থেকে চোখ আটকাল ভেতরে রাখা ব্রেসলেটে। দৃষ্টিতে আকর্ষণ আরও বৃহৎ হল মারিয়ার। ঠোঁট থেকে মোহাচ্ছন্নতায় বেরিয়ে এলো, কি সুন্দর এটা। মেয়েটি তার চোখ অনুসরণ করে চায়। আগ বাড়িয়ে বলে, ম্যাম, এটা পছন্দ হয়েছে? এই ডিজাইনটা কিন্তু আমাদের শপে বেস্টের মধ্যে একটি। দাঁড়ান দেখাচ্ছি। মারিয়া হ্যাঁ না বলার আগেই তিনি ব্রেসলেট কাচ গলে বাইরে নিয়ে এলেন। টেবিলের ওপরে রাখলেন। মারিয়া উজ্জ্বল পাথরগুলো মন দিয়ে দেখল। হাত বোলাল ওর ওপর। নারীর মন, গয়না ভালো লাগবে স্বাভাবিক। কৌতূহলে শুধাল, কত দাম এটার? ম্যাম, এটা মাত্র ৪৯,৯৯৯ টাকা। মাথা লাটিমের মতো চক্কর কাটল মারিয়ার। এমন ফিনফিনে ডিজাইনের একটা ব্রেসলেটের এত দাম? এটা তোর 4 মাসের স্যালারি। অবশ্য অস্বাভাবিক কিছু নয়। হিরে কেনার যোগ্যতা কি আর ওর আছে? দিয়ে দেব ম্যাম। হু শুকনো হেসে বলল, না না, রেখে দিন, এমনি দেখলাম। ওকে। সাদিফ কথা শেষ করে এসে পাশে দাঁড়াল ওর। যেচে বলল, একটা বন্ধু ফোন করেছিল। ছুটির দিন রোজ বিকেলে ওদের সাথে বের হইত। মারিয়া ছোট করে বলল, ওহ। সাদিফ মেয়েটিকে বলল, তাহলে আমাকে এই রিং সেট প্যাক করে দিন। কার্ড পেমেন্ট হবে তো, না? জি স্যার। আপনি রিসেপশনে পে করুন, আমি পাঠাচ্ছি। সাদিফ মারিয়াকে বলল, আপনি গিয়ে বাইকের কাছে দাঁড়ান। আমি বিল পে করে আসছি। মারিয়া বাধ্যের ন্যায় মাথা ঝাঁকাল। শ্রান্ত পায়ে হেঁটে চলে গেল বাইরে। সময় নিয়ে বেরিয়ে এলো সাদিফ। মারিয়া তখন বাইক ঘেঁষে বুকে হাত গুজে দাঁড়িয়ে। তাকে দেখে সোজা হল। সাদিফ চারপাশ দেখে কপাল গোটায়। বলে, আশেপাশে ভালো রেস্টুরেন্ট নেই?
জানেন কিছু? রেস্টুরেন্ট দিয়ে কি করবেন? কি করব মানে? খাবো। ওহ, আপনি সকালে খেয়ে এসেছেন? মারিয়া চোখ তুলে চাইল। বলার আগেই সাদিফ বলল, খেয়ে আসেননি জানি, তাই এখন খাবো, তারপর বাড়ি ফিরব। মারিয়া খানিকক্ষণ মুখ রাখিতে তাকে দেখল। চোখ ধাঁধানো, সাদাটে রঙের ছেলেটির দিক তাকালে তার সুপ্ত প্রেম জেগে উঠতে চায়। সাদিফ চারপাশ থেকে দৃষ্টি এনে তার দিক ফিরতেই এক ভ্রু উচাল। পরপর মিটিমিটি হাসল। ঘটনাচক্রে থতমত খেল মারিয়া। চোখ নামাল তৎপর। সাদিফ সুধাল, কি খাবেন? সে নিচু কণ্ঠে বলল, ইয়ে, সকাল সকাল খালি পেটে রেস্টুরেন্টের ভারী খাবার খাব? এর থেকে হোটেলে গেলে হতো না? প্রশ্নের উত্তর জানতে তাকায় সে। অথচ তাকে হতভম্ব করতে সাদিফ সন্দেহী কণ্ঠে বলল, হোটেল? মারিয়া ইঙ্গিত বুঝেই রুষ্ট চোখে চাইল। আপনি তো ভীষণ ফাজিল। আমি খাবার হোটেলের কথা বলেছি। সাদিফ জিভে ঠোঁট চুবিয়ে হাসল। দুষ্টু দুষ্টু হাসিটা দেখে মারিয়া লজ্জায় মিশে যায়। তার লুকোনো অভিপ্রায় খেয়াল করতেই সাদিফের নীরব হাসি প্রকাণ্ড হল। হুহা শব্দে বেরিয়ে এলো বাইরে। পরপর নিজেই আশ্চর্য হয়ে শুধায়, কি ব্যাপার বলুন তো? আপনার সাথে থাকলেই এত হাসছি কেন আজকাল? পিউ বড় যত্নে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়েছে পুষ্পর জন্যে। পুদিনা পাতা আর লেবুর মিশ্রণে বানানো এই শরবতের পেছনে অগাধ শ্রম ঢেলেছে সে। পুষ্পর মাথা ঘুরছে। সারাদিন কিছু খায় না। মিনা বেগম বলেছেন এটা খেলে ভালো লাগবে। তাই ব্যস্ত হয়ে মায়ের আগেই বানিয়ে ফেলল পিউ। একটা পুচকু আসবে বাড়িতে। খালামণির কিছু দায়িত্ব আছে না? কিন্তু বিপদ হল, চিনি গুলছে না। নাড়তে নাড়তে কবজি ব্যথা হলেও পানির তলায় দেখা যাচ্ছে দানাগুলো। ব্লেন্ডারে যা দিয়েছিল ওতে হয়নি। আবার যোগ করতে হয়েছে। আর তাতেই বেঁধেছে বিপত্তিটা। এমন হলে হবে কি করে? তার সব পরিশ্রমিত মাটি। সে চিনি নাড়তে নাড়তে সিঁড়ি বেয়ে উঠল। নিবেশিত মনোযোগ শরবতের জলে। গ্লাসের ভেতর চোখ রেখে হাঁটার মধ্যেই আচমকা একটা শক্ত হাত এসে খপ করে হাত ধরল ওর। পিলে চমকে যায় পিউয়ের। স্পষ্টভাবে তাকানোর পূর্বেই হস্তমালিক বিদ্যুৎ বেগে ওকে টেনে নেয় কক্ষে। আতঙ্কের তোপে হাত থেকে স্টিলের চামচটা পড়ে গেল ফ্লোরে। ঝনঝন শব্দে আরও ভারী হল পরিবেশ। গ্লাসের শরবত এদিক ওদিকের সঙ্গে ছলকে পড়ল গায়েও। মানুষটা তাকে ভেতরে এনে দরজা চাপাল। পিউয়ের পিঠ ঠেকল সেই দরজার কাঠে গিয়ে। কাপা কাপা নেত্রপল্লব তুলে চাইতেন ধরা দিল ধূসরের শ্যামলা আনন। পিউয়ের ভয়ডর নিভে গেল সহসা। ত্রাসের বদলে ভর করল বিস্ময়ে। হা করে বলল, আপনি? আমিও তো বলি, এই বাড়িতে এভাবে কে টানে আমাকে? ডাকাত তো নেই। ধূসরের শৈলপ্রান্ত বেঁকে আছে। যেন প্রচণ্ড বিরক্ত সে। অবশ্য খুব কম সময়ই মসৃণ থাকে তা। নিরেট চিবুক দেখে ঘাবড়াল পিউ। মনে পড়ল বসার ঘরে ওকে চোখ রাঙানোর কথা। আসন্ন পরিস্থিতি ভেবে বক্ষস্থল দুরুদুরু হয়। ধূসর শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তখন চুপ করে ছিলি কেন? পিউ কণ্ঠ কাঁপিয়ে শুধায়, কক্ষণ? যখন বিয়ের কথা জিজ্ঞেস করলাম, উত্তর দিসনি কেন? পিউ মাথা নিচু করল। অসহায় কণ্ঠে বলল, কি বলতাম তাহলে? তুই আমায় বিয়ে করতে চাস না? অবিলম্বে একইরকম ঘাড় ঝাঁকাল সে। ধূসরের স্বর গম্ভীর, মুখে বল। পিউ মেঝের দিক চেয়ে থেকেই মৃদু কণ্ঠে জানাল, চা চাই। সবেগে কোমল বাহু দুটো চেপে ধরল ধূসর। জোরে ধরেনি, অথচ পিউ ভয় পেল। হকচকিয়ে তাকালে, মৃদু ধমকে বলল, তাহলে বলিসনি কেন? পিউ ঢোক গিলল। লজ্জা, লজ্জা করছিল। ধূসর শ্বাস ফেলল। বাহু ছাড়তেই সে আবার লেগে গেল দরজায়। টের পেল, ধূসরের একটা হাত আগের মতো উঠে আসছে মাথার পাশে। পিউয়ের হৃদস্পন্দন জোরাল হয়। মনে পড়ে যায় সেই ঘনিষ্ঠ মুহূর্তের কথা।
নিভু নিভু চোখে চাইতেন সে। ভ্রু উঁচিয়ে সুধাল, পৃথিবীর সব লজ্জা তোর একার, তাই না? পিউ নিশ্চুপ। ধূসর বলল, আমাকে না জানিয়ে এনগেজড পোস্ট দিতে লজ্জা করেনি? পিউ দাঁত দিয়ে নিচের ঠোঁট ঈষৎ কামড়ে ধরল এবার। নিচু কণ্ঠে স্বীকারোক্তি দিল, কি করব? আপনার ছবিতে মেয়েরা কমেন্ট করে কেন? আপনিও তো কিছু বলেন না। একবার চোরা চোখে তাকালো তারপর। ধূসর চোখ মুখ অপরিবর্তিত রেখে বলল, কি বলবো শিখিয়ে দে। সে বিস্মিত হয়ে বলল, আমি আপনাকে কথা শিখিয়ে দেব? তো কমেন্ট তো চেকই করি না, আর এরা আমার ফ্রেন্ড লিস্টেও নেই। পাবলিক আইডি, এসব কোত্থেকে আসে কে জানে? পিউ ব্যগ্র কণ্ঠে সুধাল, আপনি সত্যিই চেনেন না? ধূসর ভ্রু গোটায়, সন্দেহ করছিস? না না, প্রতিটা কথা সে না তাকিয়ে বলছে। তাকালেও দেখছে আশপাশ, সরাসরি মুখের দিকে চাইছে না দেখে। ধূসর প্রশ্ন করল, আমার চোখের দিকে চেয়ে কথা বলতে পারিস না? তার উষ্ণ শ্বাসের তোপে পিউয়ের দেহ এমনিতেই শিরশিরে। রুদ্ধ কণ্ঠে জবাব দিল, না। কেন? পিউ কুণ্ঠা ঠেলে মিনমিন করে বলল, শরীর কাঁপে। ধূসর কিত্ক্ষণ চোখ ছোট করে রেখে ঠোঁট কামড়ে হাসল। পাতলা অধর নেড়েচেড়ে বলল, তোর এই কাপার সময়সীমা আর মাত্র 7 দিন। পিউ বুঝতে না পেরে তাকালো এবার। চাউনিতে প্রশ্ন। ধূসর ভনিতাহীন বলে বসল, এই শুক্রবারের রাত তোর, আগামী শুক্রবারের রাত আমার। পিউয়ের কান ঝাঁঝিয়ে ওঠে। দুপাশ থেকে সজোরে নির্গত হয় গরম ধোঁয়া। ভ্রুদয় উঠে গেল উঁচুতে। ঠোঁট দুটো ভাগ হল বেফাস কথাটায়। চোখ মুখ খিচে বলল, আপনি দিন দিন বেহায়া হয়ে যাচ্ছেন ধূসর ভাই। তারপর দৌড়ে বেরিয়ে গেল সে। ধূসর খোলা দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়। শব্দহীন হাসি আর চকচকে চোখে দেখে যায় প্রেয়সীর চঞ্চল পায়ের ছুটে যাওয়া। সন্ধে হচ্ছে। তবে আজকের সন্ধে নামার আয়োজন একটু বেশিই ধীরস্থির। ফট করে সূর্য ডুবে অন্ধকার আসেনি। শিকদার বাড়ির কারোরই অবশ্য এই সন্ধে নিয়ে মাথা ব্যথা নেই। তারা ব্যস্ত, ভীষণ ব্যস্ত বিয়ের তালিকা করতে। কথা ছিল আজকেই শপিং করতে যাবেন, কিন্তু পরবর্তীতে পিছিয়ে আনলেন সিদ্ধান্ত। বাড়ির কর্তারা একটা দিন বিশ্রাম নিচ্ছেন, এই দিন ঘর খালি করে কিভাবে যাবেন তারা? যাওয়া হলো না আজ। হিসেব মেলালেন, কাল বের হবেন আরামসে। সুমনা ইউটিউব ঘেটে বেনারসির মতামত নেয়া শুরু করলেন পিউ হতে। অথচ তাদের এত এত সেগুড়ে উদ্যোগে এক বস্তা বালি ঢেলে সন্ধ্যার পরপরই 2টো প্যাকেট সমেত বাড়ি ঢুকল ধূসর। সাথে সব সময়ের সঙ্গী ইকবালও আছে। সোফায় তখন নারী মহলের সব সময়কার চায়ের আড্ডা। ধূসরের হাতে মোটা মোটা শপিং ব্যাগ দেখে আলাপ থামল তাদের। সে সোজা এসে চায়ের ট্রে সাইডে চাপিয়ে ব্যাগগুলো রাখল। মিনা শুধালেন, কি রে এতে? দেখো। বলতে হয়নি, কৌতূহলে সুমনা নিজেই প্যাকেট খুলতে লেগে পড়লেন। পিনটিন ছোটানোর পর যা আবিষ্কার হল তাতে অত্যাশ্চর্য এক একজন। পটাপট হাঁ করে চাইলেন ওর দিকে। রুবা বললেন, আমরা তো কালই বের হতাম। তুই আগে আগে নিয়ে এলি? শুধু বেনারসিটা আর শেরওয়ানি এনেছি, বাকি যা লাগে সেগুলো তোমরা এনো। তিনি ঠোঁট উল্টে বললেন, বুঝেছি, মায়েদের পছন্দে ভরসা নেই, ওই জন্যে এত তাড়া। ধূসর একবার পিউয়ের দিক চাইল। সে মেয়ের 2 চোখে বিস্ময়ের ভেলকি। ঠোঁট যুগল অর্ধ ইঞ্চি ফাঁকা। মার্বেল নেত্র ঝাপটে ঝাপটে দেখছে বেনারসির কাজ। হাতের কাপের চা শরবত হোক, তাতে খেয়াল নেই। আপাতত এই মেরুন চমৎকার বেনারসি আর একই রঙের শেরওয়ানিতেই রাজ্যের মনোযোগ ওর। যেন কাপড় নয়, পৃথিবীর অষ্টমাশ্চর্যের কোনো বস্তু। ধূসর দৃষ্টি এনে বাকিদের দিক ফেলল। মায়ের কথার সহজ সাবলীল জবাব দিল, তা নয়, তোমাদের মেয়ের খুব শখ এই রঙের বেনারসি পরবে, তাই নিয়ে আসা। পিউ বিস্ফোরিত নয়নে চায়, সহসা 2-এর অধিক বিদ্যুৎ বেগী চাউনি নিক্ষেপ হয় তার ওপর।
ভরকে যায় পিউ। মিনা ভ্রু তুলে শুধালেন, তুই বলেছিলি আনতে? পিউ অসহায় চোখে চাইল। উত্তর নেই বিধায় পরাস্ত ভঙ্গিতে চোখ নামাল। মেঝের দিক চেয়ে কপাল কুঁচকে ভাবল, আমি কবে ওনাকে এসব কথা বললাম? বেনারসি নিয়ে তো কোনো দিন আলাপও করিনি। ভাবতে ভাবতে তার মস্তিষ্ক যখন সুদূর পথ পাড়ি দিল, খেই হারালো, সমুদ্র ডিঙাল, হঠাৎ সচকিত হয় সে। মনে পড়ল বহুদিন আগের সেই কথাগুলি। পুষ্পর বিয়েতে তানহা ভেবে বকবক করেছিল। তখন এরকম কিছুই বলেছিল না। তানহা তো পাশে ছিল না, ছিলেন ধূসর ভাই। উনি কি সেই কথা মনে রেখে এগুলো নিয়ে এলেন? সঙ্গে সঙ্গে বিস্ময়াবহ হয়ে মাথা তুলল পিউ। ততক্ষণে ধূসর আবার বেরিয়ে যাচ্ছে। ও তার পিঠের দিকে চেয়ে রইল এক ধ্যানে। মা, চাচিদের হাসি ঠাট্টার কথাগুলো সামান্যতম কানে ঢুকল না। তার বিস্মিত চাউনি বদলে এলো মুগ্ধতায়। অপলক চেয়েই প্রশ্ন করল নিজেকে, একটা মানুষ এমন নিরুদ্বেগ থেকেও এতটা ভালোবাসে কি করে? সারাদিনের প্রচণ্ড গরম আর উষ্ণ রোদের পর আকাশে হঠাৎ গুরুগম্ভীর মেঘের বিচরণ। বৃষ্টি নামার সম্ভাবনা জোরাল। আমজাদ আগেভাগেই কাচ টেনে দিলেন জানলার। একবার ঘড়ির দিক চাইলেন। রাত প্রায় 11টা ছোবে, মিনা কক্ষে আসার নাম নেই। এই মহিলা নিচে এত কি করে? সারাদিন রান্নাঘর, বসার ঘর। সপ্তাহে একটা দিনই তো স্বামী থাকে বাড়িতে। এত বছরে সেই হুঁশগানও হয়নি। আমজাদ বিছানায় এসে বসলেন। টেলিফোন তুলে কল লাগালেন রাশেদের নম্বরে। এই টেলিফোন খানা তার বাবার কেনা। ভীষণ শখের বশে এনেছিলেন বাড়িতে। আজকাল এসব কেউ ব্যবহার করে না, কিন্তু আমজাদ বাবার স্মৃতি ধরে রেখেছেন। কয়েক জায়গায় ছালছোকলা উঠে গেলেও ফেলে দেননি। বাবার জিনিস যতদিন আকরে থাকা যায়। রাশেদের সঙ্গে কথা বলার ফাঁকেই মিনার পদচরণ পড়ল কামরায়। প্রতিদিনের মতো অজু করে এশার নামাজ পড়লেন। জায়নামাজ গুছিয়ে রেখে বিছানার কাছে এলেন। স্বামীর দিকে একটিবারও না দেখে পিঠ ফিরিয়ে চুপচাপ শুয়ে পড়লেন। আমজাদের কপাল বেঁকে এলো তৎক্ষণাৎ। পিউ মায়ের মতো হয়েছে। এক দণ্ড বকবক না করলে শান্তি পায় না এরা। এমন মানুষ হঠাৎ নীরব হলে দুশ্চিন্তায় ভোগে চারপাশের লোকজন। রোজ যে রুমে এসেই তাকে জিজ্ঞেস করেন, নামাজ পড়েছেন? আজ করল না কেন? সাথে কত শত কথা বলে, আজ কি হল? আমজাদ একটু এগিয়ে বসলেন। রয় শয়ে বললেন, আমার বাম পায়ের শিরায় একটু টান খাচ্ছিলাম সকাল থেকে। তেল মালিশ করে দেবে? মিনা ফিরে নাচে উঠে বসলেন। থমথমে চেহারায় ওয়ার্ডরোবের ওপর থেকে তেল এনে সামনে বসে গম্ভীর গলায় বললেন, পা দিন। আমজাদ দিলেন না, বরং প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে তোমার? কি হবে? আমারও তো একই প্রশ্ন, কি হবে? মেনেই তো নিলাম তোমাদের আবদার। দিচ্ছি বিয়েটা, 1 সপ্তাহ পরে দিচ্ছি। মাত্র রাশেদদেরও জানালাম, তাহলে এরকম করছো কেন? মিনা হাস্যহীন শুধালেন, কি করলাম? আমজাদ ক্লান্ত কণ্ঠে বললেন, দেখো মিনা, বয়স হচ্ছে আমার। সেই জোয়ানকালের মতো মনের ক্ষমতা নেই যে তুমি না বলতেই বুঝব কি অন্যায় করেছি। চারদিকের এত ঝামেলা, সবথেকে বড় ঝামেলা তোমার আদরের পুত্র। এত মানসিক প্রেসারের মধ্যে আমি সত্যিই রহস্য উদ্ঘাটনে ব্যর্থ। ব্যর্থ আপনি কেন হবেন? ব্যর্থ তো আমি। বিয়ের এত বছর পরে এসে বুঝলাম, আমি আপনার মনোপুত ভালো স্ত্রী হতে পারিনি। অভিমানের ঝরঝরে বর্ষার ন্যায় শোনালো কথাটা। আমজাদ হতভম্ব চোখে চাইলেন, কি উল্টোপাল্টা বলছ? উল্টোপাল্টা? আমি উল্টোপাল্টা বলছি? অবশ্যই। এসব আমি কোনো দিন বলেছি? মিনা মুখ ঘুরিয়ে শান্ত গলায় বললেন, বলবেন কেন? কাজে প্রকাশ করবেন। সব কি মুখে বলতে হয়? আমজাদ দিশেহারা। কি করলাম আবার? ত্রস্ত মিনার চোখ ভরে উঠল। ভেজা কণ্ঠে বললেন, সব সময় বলতেন, আমার কাছে কিছু না বললে আপনার নাকি শান্তিতে ঘুম হয় না।
আমিও সেটা মেনে খুশিতে উঠতাম। অথচ ঠিকই আমার থেকে কথা লুকান আপনি। কিছু শেয়ার করেন না, জানানোর প্রয়োজন বোধ করেন না। আমজাদ দ্বিগুণ হতচেতন হয়ে বললেন, কি লুকালাম? মিনা তেতে উঠলেন। কি লুকালেন মানে? ভান করছেন? ধূসর যে পিউকে পছন্দ করে একটা বার আমাকে জানাতে পারতেন না? নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন, নিজে নিজে ছক কষেছেন সব কিছুর। আমি কে? কেনই বা বলবেন আমায়? আমি তো পরের মেয়ে, তাই না? সংসারের জন্য খাটতে এসেছি। খেটে খুঁটে জানটা বেরিয়ে যাবে, ব্যাস চলে যাব কবরে। আমজাদ রেগে গেলেন। মৃদু ধমক দিয়ে বললেন, কি যা তা বলছ? মিনা টলমলে চোখে চেয়ে বললেন, হ্যাঁ যাতাই বলছি। আমার মতো মূল্যহীন মানুষের কথায় দাম থাকবে নাকি? আমজাদ হতাশ শ্বাস নিলেন। বোঝাতে গেলেন, আমি তোমাকে বলতাম, কিন্তু তুমি শুনলেই রুবা, জবা এদের বলে দিতে। তখন বিষয়টা ঘুরে যেত। আচ্ছা তুমিই ভাবো, আমি যেমন তোমাকে কিছু না বলে থাকতে পারি না, তুমি পারো ওদের কাছে কিছু না বলে থাকতে? মিনা মাথা নাড়লেন দুপাশে। তিনি বললেন, তাহলে? যদি বলতে বিষয়টা এত চমকপ্রদ হতো, সবাই অবাক হতো এত, এই জন্য বলেননি? কিন্তু আপনি আমাকে মানা করলেই আমি আর কাউকে বলতাম না। আচ্ছা বাবা, ভুল হয়েছে না বলে তাই জন্য এমন মুখ গোমরা করে রাখবে? একটা দিন একটু সময় পাই দুজনে গল্প করার, সেদিনও ঝগড়া করবে? মাথা ঠান্ডা হলো ওনার, একটু চুপ থেকে ঘাড় নেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। পা তো দিন এখন, টান লাগছে কোথায়? লাগছে না। ওটা তোমার মনোযোগ পেতে মিথ্যে বলেছিলাম। বলেই হেসে উঠলেন আমজাদ। স্বামীর হাসি দেখে এবার হেসে ফেললেন মিনাও। তেলের বোতল পাশে রেখে আলগা স্বরে বললেন, আপনি পারেন ও। আচ্ছা শোনো, ভাবছিলাম একটা পানের ডালা বানাবো। দুজন মিলে রাতের খাবারের পর আয়েশ করে চিবানো যাবে। মিনা উদ্বেগ নিয়ে বললেন, সেসব পরে আগে আমাকে বলুন তো, এই যে ধূসর পিউয়ের বিষয়টা আপনি কিভাবে জানলেন? সারাক্ষণ বাড়িতে থেকেই আমি কিছু বুঝতে পারলাম না। আপনি তো থাকেন বাইরে। তুমি সরল সহজ মানুষ তো, তাই বোঝনি। যদিও আমিও প্রথমেই সব বুঝেছি তা নয়। তবে একটু আঁচ করেছিলাম যেদিন ফয়সালের সাথে দেখা হলো। শুনলাম পিউকে নিয়ে ছেলেটাকে ধমকে এসেছে ধূসর। খটকা লাগল। সেদিনই আবার বাড়ি ফিরে দেখলাম তুমি মেরেছ বলে তার রাগারাগির দৃশ্য। তারপর পিউকে আগলে ঘরে নিয়ে যাওয়া। এসবে খটকাটা গাঢ় হল। তখন থেকে দুটোকে লক্ষ্য করছিলাম। ধীরে ধীরে সন্দেহ প্রকট হতে থাকল। ওই দিন সম্মেলনেও ছেলেপেলেদের পিউকে ভাবি ডাকতে শুনেছি। মিনা অবাক কণ্ঠে আওড়ালেন, ভাবি? হ্যাঁ। অতটুকু মেয়েকে কেন ভাবি ডাকবে, আমি কি বুঝি না? তবে পুরোপুরি নিশ্চিত হয়েছি কবে জানো? মিনা আগ্রহভরে চাইলেন, কবে? পিউ যেদিন ধূসরের সাথে মিষ্টি আনতে যেতে চাইল, আর আফতাব মানা করল। শুনেছিলে তো কেমন করে চেঁচিয়ে উঠল? সেদিন বুঝলাম আমি একা নই, আফতাবও নির্ঘাত কিছু জানে। তাছাড়া নিজের হাতে ওটাকে বড় করেছি, হাবভাব চালচলন সব জানি। আফতাব মানসিক টানাপোড়েনে পড়ে গিয়েছিল। একদিকে বড় ভাই, অন্যদিকে ছেলে। কয়েকদিন যাবৎ ওর অস্থিরতা খেয়াল করছিলাম, কিছু বলিনি। অফিসে অন্যমনস্ক থাকত। ২-৩ বার করে ডাকার পর সাড়া মিলত ওর। আমি তাও ভান করলাম কিছুই বুঝিনি। অপেক্ষা করছিলাম ও আসুক, নিজে এসে ছেলের জন্য কিছু চেয়ে নিক। সব সময় ভাইজান কেন সিদ্ধান্ত নেবে? আর শেষমেশ তোমার দেবর পিতৃস্নেহের কাছে হার মেনে দরজায় এসে দাঁড়াল। এই তো, পরের সবটুকুই তো জানো। মিনা বিস্ময়ভিভূত হয়ে বললেন, কি সাংঘাতিক অনুমান শক্তি আপনাদের! আনিস সিআইডিতে না গিয়ে আপনারা গেলেই তো পারতেন। আমজাদ হাসলেন। দুষ্টুমি করে বললেন, যেতে তো চেয়েছিলাম, নেয়নি। মিনা বুক ভরে শ্বাস টেনে বললেন, যাক বাবা, সব ভালোয় ভালোয় মিটলেই আমার শান্তি।
তারপর আনমনা হয়ে বললেন, আপনার মনে আছে ধূসর হওয়ার পর রুবা কি মারাত্মক অসুস্থ হয়ে পড়ল? বাচ্চাটাকে দেখার মতো অবস্থা তো দূর, বিছানা থেকেও নড়তেও পারত না। দেখাশোনার জন্যে 2 দিনের ধূসরকে আমি আমার কোলে তুলে নিলাম। রাতে এতবার খেতে উঠত, আপনি ঘুমোতেও পারতেন না। অথচ তাও কোনো দিন একটু বিরক্ত হননি। বলতেন, আমার ছেলেই তো কাঁদছে, বিরক্ত হব কেন? 4 মাস লাগল রুবার সুস্থ হতে, ততদিনে ধূসর আমার নিজের অংশ হয়ে গেল। ভেবেছিলাম বড় হতে হতে মাকে পেয়ে অতটা কাছে ঘিসবে না, ভুলে যাবে। অথচ না, সে ছেলে কিন্তু এখনও আমার ন্যাওটা। আমজাদ মাথা দোলালেন নীরব। মিনা নিজেই বললেন, ওর প্রতি আমার একটা আলাদা টান আছে জানেন? বাকিদের প্রতিও আছে, কিন্তু এতটা প্রখর না। পুষ্প হওয়ার পর মনে মনে ভেবেছিলাম, যদি ধূসরের বউ করা যায় ওকে। কিন্তু ওর চোখে পুষ্পর প্রতি স্নেহ, দায়িত্ব ছাড়া কখনো কিছু দেখিনি। তাই সাহসও করিনি। আর পিউ, ও এত ছোট। আবার ধূসর যতক্ষণ বাড়িতে থাকত, উঠতে বসতে 100টা ঝাড়ি খায়। তাই ওদের নিয়ে এমন কিছু আমার তো মাথাতেও আসেনি। অথচ তলে তলে দুটোতে ঠিক ভালোবাসা করে ফেলল দেখলেন? তাল মিলিয়ে হাসলেন দুজন। আমজাদ শুধালেন, তুমি খুশি এবার? উত্তর, হাসির ফোয়ারায় বুঝিয়ে দিলেন মিনা। স্বামীর হাতের ওপর হাত রেখে বললেন, খুব। এই বাচ্চা মেয়েটি আবার কে? হঠাৎ প্রশ্নে চমকে উঠল সাদিফ। পেছনে ঘুরে মাকে দেখে তড়িঘড়ি করে ফোনের আলো নেভাল। উপুর হওয়া থেকে সোজা হয়ে বসে বলল, তুমি কখন এলে? জবা পাশে বসতে বসতে বললেন, মাত্র এলাম। কিন্তু এই বাচ্চাটা কে? কেমন চেনা চেনা লাগছিল। দেখেছি কোথাও। চিনি আমি? সাদিফ আমতা আমতা করে বলল, এটা গুগলে পাওয়া ছবি। আমিই চিনি না, তুমি কিভাবে চিনবে? জবা বেগম আনমনা হয়ে বললেন, কিন্তু। সাদিফ কথা কাটাতে চায়। সে যে এতক্ষণ এক পোকা দাঁত কপাটির অধিকারী মেয়ের ছবি দেখছিল, সেই মেয়ের আসল পরিচয় কি আর বলা যায় নাকি? প্রসঙ্গ পাল্টাতে মায়ের কোলে শুয়ে বলল, তুমি তো আজকাল আসোই না আমার ঘরে। জবা ছেলের কোমল চুলের ভাঁজে হাত ভরলেন। কথাটায় কপাল গুছিয়ে বললেন, তুই বুঝি বাড়িতে থাকিস? আজকেও দেখলাম বাইরে গেলি। আসব যে সুযোগ দিস। সাদিফ হাসল। হঠাৎ কিছু ভেবে চট করে উঠে বসে বলল, দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমায়। বিছানা ছাড়ল সে, হ্যাঙ্গারে ঝোলানো শার্টের বুক পকেট থেকে বের করল সেই আংটির বাক্স। মায়ের সামনে মেলে ধরে বলল, কেমন? জবা বেগম হা করে বললেন, কি সুন্দর রে। হীরের না? হ্যাঁ। পিউ আর ভাইয়ার বিয়েতে দেব ভাবছি। খুব ভালো হবে। কত নিল? ভ্যাট সহ 60+ পড়েছে। ভালো হয়েছে। কিন্তু আসল হিরে দিয়েছে? নাকি তোকে বোকাশোকা পেয়ে নকল ধরিয়ে দিল? বলতে বলতে হীরের একটা আংটি তুলে চোখের সামনে ধরলেন জবা। জহুরি চোখে উল্টেপাটে দেখলেন। সাদিফ বলল, আরে সার্টিফিকেট আছে। তাছাড়া নামি দামি ব্র্যান্ড, নকল দিলে ওদেরই সমস্যা। হু। কিন্তু তুই এত বেছেগুনে আনলি কি করে? যে ছেলে এখনো নিজের জন্য শার্ট প্যান্ট পছন্দ করে কিনতে পারে না, মাকে টাকা দিয়ে বলে এনে দিও। সে গয়না কিনল একা গিয়ে? বাবা! সাদিফ মাথা চুলকাল। একা কি পারত? মারিয়া সঙ্গে গিয়েছিল বলেই না। জবা বেগম বাক্স বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। আক্ষেপ নিয়ে বললেন, পুষ্প ইকবালকে পছন্দ না করলে আজ তোদের বিয়েটাও। সাদিফ আটকে দিল মাঝপথে। থাক না ওসব। জবা মায়া মায়া চোখে তাকালেন। বললেন, তোর খুব খারাপ লাগে, তাই না রে বাবা? খারাপ লাগবে কেন? তুই তো ওকে পছন্দ করতি। প্রতিদিন ওকে সামনে দেখছিস। সাদিফ বিমূর্ত। সে কবে পুষ্পকে পছন্দ করল? পিউকেও বহুবার এই কথা বলতে শুনেছে। এই বদ্ধমূল ধারণা কি করে জন্মাল এদের? জবা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন,
তুই দুঃখ পাস না বাবা। পিউয়ের বিয়েটা হয়ে যাক, 6 মাস পরেই আমরা সবাই তোর জন্য মেয়ে দেখা শুরু করব। সাদিফ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। বিরক্তি টুকুন গিলে নিয়ে চুপ রইল বরাবরের মতো। সপ্তাহের মোড় ঘুরতেই হাজির সেই কাঙ্ক্ষিত দিন। খুব কাছের লোক ছাড়া কাউকে ডাকা হল না বিয়েতে। যাদের না ডাকলে মুখ লুকানো বিপদ, আমজাদ কেবল ওদেরই দাওয়াত দিলেন। বৃহস্পতিবার রাতে মাকে নিয়ে চৌকাঠে হাজির হল মারিয়া। ধূসর নিজে গিয়ে দাওয়াত দিয়ে এসেছেন তাদের। রোজিনা একটু অস্বস্তিবোধ করছিলেন প্রথমে। একদিনের আলাপ হল মাত্র, এর মধ্যেই বাড়িতে ওঠা কেমন না কেমন দেখায়। কিন্তু ধূসরের মুখের ওপর না বলতে পারেননি। অথচ আসার পরপরই সমস্ত অস্বস্তি খড়কুটোর মতো ভেসে গেল ওনার। শিকদার বাড়ির গৃহিণীদের অমায়িক ব্যবহার, সকল অপ্রতিভতা মুছে ফেলল মুহূর্তে। প্রহরে প্রহরে সহজ হয়ে উঠলেন রোজিনা খাতুন। কিন্তু বিপদে পড়েছে মারিয়া। এখানে আসার পর থেকে একটা বান্দাও তার সাথে কথা বলছে না। না পুষ্প, না পিউ, আর না বর্ষা শান্তা সুপ্তি। মুখে কুলু পেটেছে সকলে। অপরাধ পুষ্পর বিয়েতে না এসে তাদের সুন্দর পরিকল্পনা ধ্বংস করা। বর্ষা একাই এসেছে। সৈকত আসবে কাল দুপুরে। এত ঘন ঘন বিয়েতে তো আর ছুটি নেওয়া যায় না। এদিকে আমজাদও সমান বিপাকে পড়েছেন। রাশিদ আর মুত্তালিব বারবার শুধাচ্ছেন হঠাৎ এত তাড়াহুড়ো করে বিয়ে কেন? শুধু কি তারা, যারাই আসছে সবার একই কথা, একই প্রশ্ন। আমজাদ নাজেহাল হচ্ছেন যতবার, ততবার কটমটে চোখে দেখছেন ধূসরকে। ও ছেলের খেয়াল থাকলে তো। সে নিজের বিয়ের লাইটিং নিজে করতে ব্যস্ত। ঠিকঠাক না হলে আবার ঝাড়ছেও লোকগুলোকে। ইকবাল সেসব দেখে হতাশ হয়। বিড়বিড় করে বলে, লজ্জা শরম নেই, একটুও নেই। ভার মুখো সঙ্গীদের মানাতে বেশ কাঠখড় পোড়াতে হল মারিয়ার। এমন মিষ্টি মেয়ের ওপর দিন শেষে রাগ আর ধরে রাখা গেল না। যখন আপোষ হল, সবকটা মিলে হইচইয়ে মেতে উঠল ফের। তবে এবার মৈত্রী মিসিং। ছোট খাটো আয়োজন বিধায় তাদের আর জানানো হয়নি। সাদিফ মনেপ্রাণে হাঁপ ছেড়ে বেঁচেছে এতে। মেয়েটাকে দেখলে তার অসম্ভব অস্বস্তি হয়। পার্লার থেকে একটি মেয়ে আনা হয়েছে। পিউয়ের কনুই অবধি মেহেদি পরাচ্ছে সে। তার পরনে লাল হলুদ মিশেলের তাঁতের শাড়ি। কানে ছোট ছোট স্বর্ণের ঝুমকো। তবে সবথেকে চোখে লাগা বিষয় হচ্ছে প্রজ্জ্বল চেহারার বিস্তর সরল হাসিটুকুন। দুপুরে ওদের দুজনের গায়ে হলুদ হয়েছে। পুষ্পর মতো অত বিশাল আয়োজনে নয়, ছোট পরিসরে। বরকনেকে আলাদা আলাদাভাবে গোসল দিয়েছেন গৃহিণীরা। পিউকে গোসল করিয়েছেন ওয়াশরুমে, আর ধূসরকে ছাদে। তারপর শাড়ি পরিয়ে পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছে ওকে। মিনা বেগম কড়া করে বলেছেন, ঘর থেকে বের হবি না। না বললেও পিউ বাইরে আসত না আজ। ধূসর বাড়িময় ঘুরছে। চোখাচোখি হলেও ভীষণ লজ্জা লাগে ওর। মাথা তুলতেও কষ্ট যেন। একটা বিশাল শীতলপাটির ওপর বসে পিউ। থুতনি ঠেকানো হাঁটুতে। ভাষা ভাষা নেত্রদয় তাক করা হাতের ওপর। তার চারপাশে সামান্য জায়গা ফাঁকা নেই। মেয়ে দলের একটা জট বেঁধেছে। পুষ্প গল্পের আসরে বসেছে এক বাটি আচার সমেত। সবার গল্পগুজব আর হাসাহাসির মধ্যেই ধূসর দরজায় এসে দাঁড়াল। তার বলিষ্ঠ, কালো অবয়ব লাইটের আলোয় ফ্লোরে ভাসতেই তাকালো ওরা। কথা থামল, হাসি কমল। ধূসরকে দেখেই পিউ জোড়সড় হয়ে গেল, আরও গুটিয়ে বসল। দৌড়ঝাঁপ করার রেশ ধূসরের চোখে মুখে লেপটে। ফোঁটা ফোঁটা ঘামের নহর কপালের ওপর। গায়ে থাকা বাদামিটি শার্ট মিশেছে বুকে। পিউ বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না। লাজুক ভঙ্গিতে তৎপর চোখ নামাল। পুষ্প সুধাল, কিছু বলবে ভাইয়া? সবার আগ্রহী চাউনি তার দিকে। একাধিক প্রশ্নবিদ্ধ মেয়েলি চোখগুলো ধূসরকে বিব্রত করতে পারল না। সে টানটান বক্ষে ছোট করে বলল, একটু বাইরে যা সবাই। পুষ্প ওরা হা করে একে অন্যকে দেখল। মারিয়া দুষ্টুমি করে বলল, সবাই? পিউকেও নিয়ে যাব?
ধূসর সহজভাবে তাকালো, অথচ মেয়ে এতেই ঘাবড়ে বলল, না না বাবা, মজা করলাম। সবাই ঠোঁট চেপে হাসি আটকে ঘর ছাড়ল। পিউ বসে রইল শক্ত হয়ে। মনের আনাচে কানাচে প্রগাঢ় অনুভূতির জোয়ার ছুটেছে তখন। কি বলতে এসেছেন ধূসর ভাই? আবার কি একটা বেফাঁস কথা বলে লজ্জায় ফেলবেন ওকে? এতক্ষণের সরব পূর্ণ কামরা নিস্তব্ধ এখন। ধূসর ছোট কদমে এগিয়ে আসে। প্রতিটি পদচারণ বাড়িয়ে দেয় পিউয়ের বুকের দুরু দুরু স্বভাব। শিরশিরে পা দুটো সে আরও সেটে নিল শাড়ির নিচে। কাপা কাপা চক্ষুদয়ে তাকাল। ধূসর কাছে এলো, হাঁটু মুড়ে বসল তার মুখোমুখি। বিশ্রান্ত নজরে কিছু পলচে রইল হলদে আলোয় ঘেরা, হলদে শাড়িতে আবৃত তার হৃদয়হরণী পানে। কে জানত, এই ছোট্ট একটা মেয়েই তুখোর সুনামি বইয়ে দেবে ওর অন্তরে। নির্দয়ীর মতো কেড়ে নেবে মন, ঘুম, ধ্যান। এমন ধারাল চাউনির নিকট নিজেকে নিঃসহায় আবিষ্কার করল পিউ। মারাত্মক প্রভাব পড়ল তার তনুমনে, শিরায়, শরীরের প্রতিটি বাঁকে। সহসা কানে এলো সুগভীর স্বর, হাত দে। পিউ চেয়েছিল, অথচ বেখেয়ালির ন্যায় সুধাল, হু। হাত চেয়েছি। পিউ মোহে ডুবে থেকেই দুটো হাত এগিয়ে ধরল সামনে। মেহেদির কারণে তার ডান হাতে বিন্দুমাত্র জায়গা ফাঁকা নেই। বাম হাতের কনুই থেকে কবজি অবধি নেমে এসেছে ডিজাইন। ধূসর দুটো হাত একে একে দেখে বলল, বাম হাত। পিউ ত্রস্ত অন্য হাত নামিয়ে নেয়। বাম হাত পেতে রাখে ওমন। ধূসর তার উষ্ণ হস্তে মুঠোয় ধরল সেটি। ডালা থেকে তুলল অর্ধসমাপ্ত মেহেদির কোণ। একবার চাইল পিউয়ের বিভ্রান্ত চোখে। তারপর ঠিক তালু বরাবর কোণ ঘুরিয়ে গোটা গোটা অক্ষরে লিখে দিল ধূসর। পিউ স্তব্ধ। বিহবল নজর বোলায় একবার হাতের দিক, একবার সম্মুখে বসা শ্যামলা পুরুষের চেহারায়। ধূসর হাসল। সেই চিরচেনা শব্দহীন হাসি। স্বল্প আওয়াজে বলল, কবে একবার কেঁদে ভাসিয়েছিলি না আমার নাম অন্য একজনের হাতে দেখে? তাই আজ নিজেই নিজের নাম তোর হাতে লিখে দিলাম। সাথে লিখে দিলাম এই আমাকেও। লেখা উঠে যাবে পিউ। মানুষটাকে আবার মন থেকে উঠিয়ে দিস না। পিউয়ের চেহারা ফ্যাকাশে হল। স্তম্ভিত চোখ দুটো হকচকিয়ে উঠল। আতকে ওঠার ন্যায় বলল, এসব কি বলছেন? আপনাকে ছাড়া আমার পৃথিবীও ভাবতে পারি না ধূসর ভাই। তার সদ্য জল ডোবানো চোখের দিক চেয়ে মুচকি হাসল ধূসর। চিকন ঠোঁট বাড়িয়ে টুপ করে গভীর চুমু বসাল কপালে। অকস্মাৎ দরজায় ঝোলানো পর্দার ওপাশ হতে খুকখুক কাশির শব্দ ভেসে আসে। আমরা কি এখন ভেতরে আসব? বর্ষার কণ্ঠ শুনে সরে এলো ধূসর। পিউয়ের লালিত চেহারার দিক থেকে চোখ সরাল। লম্বা পায়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। পিউ চেয়ে রইল সেই যাওয়ার দিকে। লিখে দেওয়া নামের হাতখানা বক্ষপটে চেপে ধরল। এই মেহেদির রং যদি সারা জীবনেও না উঠত, ভালো হতো না? অল্প লোক সংখ্যাতেই বাড়িতে পা ফেলা যাচ্ছে না। বসার ঘরের চেয়ার টেবিল, সোফা সরিয়ে জায়গা বের করা হয়েছে। ঠিক মাঝ বরাবর ফোমের আসন পাতা হল। তার ওপর শুভ্র সাদা কভার। চারপাশে পাটাতন বসিয়ে আসনের মধ্যিখানে ঝোলানো হল রেখায় গাঁথা ফুল। যেই ফুলের ঘনত্বে এপাশোপাশ চাইলেই দেখা মুশকিল। একপাশে বর বসবে, অন্য পাশ কনের। অথচ দুজনেই মুখোমুখি আবার। সাউন্ড সিস্টেমের দায়িত্ব নিয়েছে বেলাল। সাদিফের হুকুম, কিছুতেই ফোন বা ক্যাসেট রাদিফের হাতে দেওয়া যাবে না। ফাজিলটা টিকটকের উল্টোপাল্টা গান ছাড়া কিচ্ছু বোঝে না। গতবার বুক চিনচিন গান ছেড়ে ইজ্জত খেয়ে ফেলেছিল। সবাই তখন মহাব্যস্ত। খেটেখুটে কাহিল সাদিফ। মানুষের চাপাচাপিতা এসিতেও কুলোচ্ছে না ওর। বারবার ছুটে গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে খাচ্ছে। সকলে তৈরি হলেও ছেলেটা রুমে ঢোকারও ফুরসত পেল না। শেষে ইকবাল তাকে ঠেলেঠুলে তৈরি হতে পাঠাল। ওকে সরিয়ে নিজে উঠল টুলে। একটু দূরে পুষ্প চেয়ারে মাথা এলিয়ে বসেছিল। তার বমির সমস্যা, এত মশলা আর মাছমাংসের গন্ধে বিকট হয়েছে। তাও লাফিয়ে লাফিয়ে মাচাচিদের হাতে হাত লাগাতে গিয়েছিল।
কিন্তু ওকে সসম্মানে রান্নাঘর থেকে বের করে দিয়েছেন ওনারা। সেই থেকে সে এখানে বসে শরীরের অস্থিরতায় কোনো রকমে একটা হাফ সিল্কের শাড়ি জড়িয়েছে গায়ে। ইকবালকে দেয়ালে ঝোলানো ফুলের দড়ি বাঁধতে দেখে কপাল কোচকাল সে। ক্ষণবাদে সেই দৃষ্টি বদলাল, হয়ে উঠল ঝলমলে, সুখী সুখী। ঠিক এরকম একটা মুহূর্তে ইকবালকে এই বাড়িতে দেখেছিল ও। খেয়াল করেছিল তীক্ষ্ণ লোচনে। ঘাম মুছতে মুছতে আনিস সুমনার বিয়েতে ধূসরের সঙ্গে মিলে কাজ করছিল ইকবাল। ওই দৃশ্যটুকুতেই বিভোর হয়ে পুষ্প মন দিয়ে বসল। আর আজ সেই ছেলেরই বাবুর মা হবে? ফিক করে হেসে উঠল পুষ্প। ইকবাল শব্দ শুনে পাশ ফেরে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করতে যায় হাসির কারণ। তার বলবান দেহের বেতাল নড়াচড়ায় দুলে ওঠে উঁচু টুল। উল্টে যেতে ধরলেই পুষ্প ভয়ে দাঁড়িয়ে গেল। কাছে যাওয়ার আগেই রকেট বেগে এসে টুলখানা চেপে ধরলেন আমজাদ। শক্ত মেঝের ওপর পতন থেকে বাঁচল ইকবাল। কৃতজ্ঞ চোখে চাইল শ্বশুরের দিকে। তিনি ভ্রু গুছিয়ে বললেন, সাবধানে কাজ করবে তো। আর এই ফুলগুলো নাকাল টানানো হলো? আজ আবার টানাচ্ছ যে? ইকবাল বিনয়ী স্বরে বলল, খুলে গিয়েছিল আঙ্কেল। আমজাদ একটু চুপ থেকে বললেন, শ্বশুরকে এবার বাবা ডাকতে শেখো। আঙ্কেল তো প্রতিবেশীও হয়। চলে গেলেন ভদ্রলোক। ইকবাল হা করে চেয়ে রইল। পুষ্প ততক্ষণে কাছে এসে দাঁড়ায়। চিন্তিত গলায় বলল, আর একটু হলেই পড়তে। ভাগ্যিস বাবা ধরে ফেললেন। ইকবাল ওসবে মন না দিয়ে বলল, হিটলার শ্বশুর বোধ হয় আমার প্রতি ইমপ্রেস হচ্ছে মাই লাভ। পুষ্প প্রথমে গাল ফোলাল হিটলার শব্দে। পরপর হেসে তার নাক টেনে দিয়ে বলল, আমার ইকবাল মানুষটাই এমন। ইমপ্রেস না হয়ে যাবে কোথায়? ঘড়িতে তখন ৮টা বাজে। ধূসর আসনে পা ভাঁজ করে বসেছে কেবল। এই আসনের চতুর্দিক ঘিরে মেহমানরা বসে। বিয়ের সমস্ত বন্দোবস্ত শেষ। পিউ এলেই শুরু হবে কালিমা পড়ানো। পরিচিত প্রফেশনাল ক্যামেরাম্যান আনা হয়েছে একজন। তিনি বিভিন্ন এঙ্গেলে বিশ্রামহীন ছবি তুলছেন ধূসরের। ওর পার্টি অফিসে জানানো হয়নি। কম সময়ের অনুষ্ঠান বলে কেবল সোহেল আর মৃণাল এসেছে, যারা ধূসরের ভীষণ কাছের। তবে আমজাদ ভেবে রেখেছেন ৬-৭ মাস পর একটা বড় করে গেট টুগেদারের আয়োজন করবেন। ব্যবসায়িক, পরিচিত সমস্ত লোক ডেকে পুষিয়ে নেবেন এই ফাঁকফোকর। ধূসর বারবার ওপরের দিকে তাকাচ্ছে। অধীর ২ অক্ষিপট। পিউ নামার নাম নেই। বিয়ে হবে কখন? কি এত সাজে এই মেয়ে? শাড়ি পরলেই যেখানে তার হৃদয় এসে থেমে থেমে যায়, বউ সাজলে কেমন দেখাবে? ইকবাল হাসি হাসি মুখে এসে পাশে আসন করে বসল। কাঁধে হাত রেখে টেনে ডাকল, বন্ধু ও। ধূসর কপাল গুটিয়ে বলল, হাসছিস কেন? ইকবাল জবাব দিল না, শুধু হাসল। ধূসর চাপা কণ্ঠে ধমকাল, একদম হাসবি না। তুই হাসা মানে অদ্ভুত কিছু শোনানো। ইকবাল ফিসফিস করে বলল, বাসর রাতের জন্য রেডি? কেন? তুই রেডি ছিলি না? সে দুঃখী গলায় বলল, ছিলাম মানে। কিন্তু সব প্রস্তুতিতে জল ঢেলে আমার বউটা ঘুমিয়ে পড়েছিল সেদিন। ধূসর হেসে ফেলল। ইকবাল আরেকটু কাছে ঘেঁষে এলো ওর বাহুতে আহ্লাদি হাত ডলতে ডলতে বোঝাল, দেখ ভাই, অনেক মানিজ্যত খেয়েছিস আমার। এবার যা বেঁচে আছে সেটুকু রাখিস। একটু রোমান্টিক হোস। বাসর ঘরে মেয়েটাকে না ধমকে একটু ভালোবাসিস। ধূসর কিছু বলতে হা করে, অথচ পূর্বেই কানে এসে বিধল চপল পায়ের নুপুরের রুনঝুন শব্দ। পিউ আসছে। নাচেই বুঝে নিল সে। ঢোক গিলে মন্থর বেগে চোখ তুলল সিঁড়ির দিকে। মারিয়া, পুষ্প, বর্ষা সবাইকে ছাপিয়ে ধূসরের বিমোহিত লোচনদয় পড়ে রইল বেনারসি পরিহিতা সদ্য অষ্টাদশে পা রাখা মেয়েটিতে। পিউয়ের মাথায় জর্জেটের লাল ওড়না। গায়ে মোটা বেনারসি। স্বর্ণের গয়না কান, নাক, গলায়। দুহাত ভরা লাল পাথরের চুড়িতে। সে যখন গুটি গুটি পায়ে হেঁটে আসছিল, মনে হল অম্বরের নিষ্কুলস মায়াবী মেঘ নেমে এসেছে গৃহে।
ওই ডাগর ডাগর চাউনিতে ধূসরকে পাওয়ার তৃপ্তিটুকু তার সবচেয়ে বড় প্রসাধনী। নিম্ন নেত্রে ঘেঁষে যাওয়া কাজল, মেরুন লিপস্টিকের আস্তরণে ঢাকা শিল্পের মতো ঠোঁট সব যেন থমকে রাখল ধূসরকে। পিউ আজ বউ নয়, সেজেছে তার প্রাণঘাতিনী। এই রূপ, এই অন্যরকম ভিন্ন দুটো চোখ, যা রূপকথার থেকেও স্নিগ্ধ, সরল। জান নিয়ে রেহাইই দেবে না যেন। ধূসর খুব কষ্টে চোখ ফেরাল। একরকম টেনে হিচড়ে ঘষে এনেছে দৃষ্টি। নিচের দিক চেয়ে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। রুবায়দা হৃষ্ট চিত্তে আওড়ালেন, পিউকে কি সুন্দর লাগছে না আপা? মিনা বেগম চোখ ভর্তি আনন্দাশ্রু সমেত মাথা দোলালেন। ধূসর আর তাকাল না, কেমন ঝিম মেরে বসে রইল। শেরওয়ানি ফুঁড়ে তার হৃদয় বাইরে আসতে চাইছে। লাফাচ্ছে খুব। পিউ কাছে এসেছে। গাঢ় তার নুপুরের শব্দ। ইকবাল দেখেই বলল, আরিফ বাস। এটা কে? পিউ লজ্জা পেয়ে হাসে। ফুলের টানেলের এপাশে বসানো হয় তাকে। ঠিক মুখোমুখি দুজন। পিউ আর চোখ তুলে তাকালো একবার। এত ঘন ঘন ফুলের শাড়ির মাঝেও মেরুন শেরওয়ানির আকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে প্রতিবারের মতো আজও তার দৃষ্টি থামে, বক্ষ কাঁপে। পিউকে স্টেজ অবধি এগিয়ে দেওয়ার পর মারিয়া দাঁড়িয়ে রইল এক কোণে। তার ব্যগ্র চোখ খুঁজছে একটি প্রিয় মুখ, সুপ্রিয় চেহারা। সময় কাটলে দেখা মিলল তার। সাদিফ ব্যস্তভাবে তৈরি হয়ে এসেছে। পরনে কালো কারুকাজ খচিত মকমলের পাঞ্জাবি, সাথে সাদা পাজামা। চুলগুলো আঙুল দিয়ে ঠেলতে ঠেলতে নামছে সে। মারিয়া হা করে চেয়ে থাকল। কালো পোশাকে সাদাটে সাদিফের সৌন্দর্য চারগুণ বেড়েছে। গায়ের রং আরও বাড়তি দাগ তুলেছে যেন। মারিয়ার চোখে মুখে মুগ্ধতা লেপটে এলো মুহূর্তে। সাদিফের গোলগাল চেহারায় অন্যরকম হিরোভাব। স্বতঃস্ফূর্ত কদম। ওষ্ঠপুটে চঞ্চল হাসি। ভোলাভালা মুখবিবর দেখে মনে হচ্ছে, ইনি মিষ্টি কথা ছাড়া কিচ্ছুটি জানে না। অথচ এই লোক যে কি মারাত্মক লেভেলের ঠোটকাটা আর ঝগড়ুটে ছিল একসময়, তার থেকে ভালো কে জানে? সম্পর্কটা কত তিক্ত ছিল শুরুতে। আর এখন যেন মধুর চেয়েও সুমধুর। মারিয়া ওমন চেয়ে থেকেই মৃদু হাসল। এর মধ্যেই সাদিফ এসে সামনে দাঁড়াল তার। গতকাল থেকে কাজের চাপে ভালো করে কথাও হয়নি দুজনের। মারিয়া তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে। সাদিফ ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে দেখল। তারপর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, ও হ্যালো, মিস ম্যালেরিয়া। ঘুমোতে হলে রুমে যান, ড্রয়িং রুম কিন্তু ঘুমের জন্য নয়। মারিয়া চমকে নড়ে উঠল। ধ্যানের মধ্যে সাদিফ সামনে এসে দাঁড়াল সে দেখেইনি। আশ্চর্য আশ্চর্য। থতমত খেয়ে বলল, ঘুমাচ্ছিলাম না। তাহলে কি করছিলেন? এভাবে হা করে দেখছিলেন কেন আমাকে? মারিয়া চটক কাটার মতন চাইল। আমতা আমতা করে বলল, কই, কখন? মিথ্যে বলে লাভ নেই। প্রায়ই দেখি আমার দিকে চেয়ে থাকেন, ব্যাপার স্যাপার কি? সাদিফ ভ্রু নাচাতেই মারিয়া আরেক দিক চেয়ে বলল, বাজে কথা। ধরা পড়ার শঙ্কায় সে ঘুরে হাঁটা ধরল। পেছনে থেকে সাদিফ সন্দিহান কণ্ঠে বলল, আই থিঙ্ক ডাল ম্যায় কুচ কালা হে। মারিয়া জিভ কেটে চোখ খিঁচল। কি ক্যাবলার মতো চেয়েছিল, আর ধরাও পড়ল হাতে নাতে। প্রেস্টিজ পুরো ঘেটেগ। চোটপাট বজায় রাখতে বলল, তো আমি কি করব? আপনার থিঙ্ক, আপনার সমস্যা। সাদিফ এগিয়ে আসে। আলগা স্বরে বলে, কিন্তু বিষয়বস্তু তো আপনি ম্যালেরিয়া। মারিয়া ফিরে তাকায়। কি রকম? সাদিফ ভাবুক ভঙ্গিতে চশমাটা খুলে হাতে নিল। পাঞ্জাবির হাতায় দু তিনটে ঘষা দিয়ে ফের চোখে পড়ল। পেছনে হাত বেঁধে ঝুঁকে এসে বলল, কেন যেন মনে হচ্ছে আপনি আমার প্রেমে পড়েছেন। মারিয়ার বুক কেঁপে উঠল। সদর্পে কুঠারের এক ঘা বসল যেন। তার হতভম্ব চেহারা দেখে মিটিমিটি হাসল সাদিফ। স্টেজের কাছে কাজী সাহেবকে এগোতে দেখে হেসে পা বাড়াল সেদিকে। পেছনে রেখে গেল স্তব্ধ মেয়েটিকে। সবার মুখের ঝলমলে ফকফকে হাসির মধ্য দিয়ে কাবিন নামায় সই করল ধূসর। এরপর পিউ সই করে তাকায়।
কাজী সাহেব বলতে বললেন, বলো মা কবুল। একবার বলেছেন, অথচ পিউ সবেগে অবিলম্বে আওড়াল, কবুল কবুল কবুল। ভদ্রলোক ভ্যাবাচেকা খেলেন। কর্মজীবনে এমন স্ফূর্ত বউ প্রথম দেখলেন আজ। ওনার পাঠ করানোর পূর্বেই কবুল বলে দিল। ধাতস্থ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। বড়রা ঠোঁট টিপে হাসে। এরপর ধূসরকে বলতে বললেন। সেও সময় নিল না। চুটকি মেরে যেন বিয়ের কাজ সম্পন্ন হল ওদের। ইকবাল এ পাশে বসা সাদিফের কানে ফিসফিস করে বলল, দেখেছ সাদিফ বাবু, এদের বাসর ঘরে ঢোকার কি তারা? সাদিফ হুহা করে হেসে উঠল শুনে। মোনাজাত শেষে ধূসর পিউয়ের দিক চাইল। এতগুলো মানুষ এড়িয়ে সরাসরি খুরখার চাউনিতে। পিউ তাকায় পরপর, নিভু নিভু দৃষ্টি, লাল দুটো গাল। স্বামীস্ত্রী হিসেবে প্রথমবার চোখাচোখি হয় দুজনের। ধূসরের ঠোঁট গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি। যেই হাসি মিশে গেল প্রবল বাতাসে। ছুটতে ছুটতে গাছ ফুল পাখি লতা পাতাকে জানিয়ে দিল, শুনেছ তোমরা, খবর পেয়েছ? এক সমুদ্র প্রেমের উত্তাল উর্মির বিক্ষিপ্ত স্রোতে একজোড়া হৃদয় বৈধভাবে বাধা পড়েছে আজ। খুশি হয়েছ? চলবে।